আসসালামু আলাইকুম। আহ, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাসে প্রত্যেকেই স্বাগতম। আজকে আমরা স্কুল পর্যায়ের জীববিজ্ঞান ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আমরা একটু আপনাদেরকে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডগুলো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কাইন্ডলি জানাবেন। যদি সাউন্ডের সমস্যা হয় এবং দেখতে অসুবিধা হয় সেটা আমাকে জানাইলে হয়তো বা আমি একটু টেকনিক্যালি দেখতে পারি এখান থেকে কোনো ফল্ট আছে কিনা। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বিশেষ করে আমাদের ট্যাক্সোনমি। তো এই ট্যাক্সোনমি টপিকের বিশেষ করে আমরা ইতিপূর্বে অলরেডি আমরা কয়টা অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায় শেষ করেছি, 4টা ক্লাস হয়েছে, এবং ট্যাক্সোনমির উপর একটা ক্লাস, টোটাল 5টা ক্লাস হয়েছে, 5টা পরীক্ষা হয়েছে। আজকে আমরা ট্যাক্সোনমির দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব, এবং আজকের এই ক্লাসের সাথে সাথে আমাদের শ্রেণীবিন্যাসবিদ্যা অথবা ট্যাক্সোনমির যে আমাদের টপিকটা ছিল সেটা শেষ হয়ে যাবে। এবং এরপরে আমরা এর পরবর্তীতে আমরা বিশেষ করে আমাদের 3য় নম্বর অধ্যায় যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসে যদি আপনাদের কারো শুনতে এবং দেখতে অসুবিধা হয় সেটা একটু জানান, আমি একটু কমেন্টগুলো চেক করি। হ্যাঁ, আঞ্জুমানারা ওয়ালাইকুম আসসালাম। নাসরিন আক্তার সুলতানা, হ্যাঁ ক্লিয়ার স্যার। ওকে, যদি অসুবিধা হয় একটু জানাবেন। তো আজকের যে ক্লাসটা আছে সেটা কিন্তু মোটামুটি হবে উদ্ভিদ এবং প্রাণী দুইটা অংশ মিলিয়ে আমাদের আজকের ক্লাসটা। এবং এই যে 3 নম্বর টপিক যেটা আছে যে শ্রেণীবিন্যাস, 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, এটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। কোথায়? কলেজ পর্যায়ে আমাদের সম্ভবত 2 নম্বর ক্লাসের মধ্যে সেটা ছিল 5 কিংডম ক্লাসিফিকেশন। এটা আপনাদের জন্য একটু সুবিধা হবে যে বিশেষ করে আমরা কলেজ পর্যায়ে অলরেডি ক্লাসটা করেছি। যারা ওই ক্লাসটা করছেন তাদের জন্য বুঝতে বেশি সুবিধা হবে। আর যারা করে নাই তাদের আজকে আরও মানে অসুবিধা হবে না, কারণ এটা একটা সহজ টপিক। আচ্ছা, তো এরপরে যেটা আছে যে নন কর্ডেট ফাইলা পর্যন্ত, কর্ডেট হয়েছে কি শ্রেণী পর্যন্ত, এটা টোটাল প্রাণীবিজ্ঞানের একটা অংশ আমাদের। এই প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান মানে সেটা হচ্ছে কমন, এই দুইটা মিলিয়ে আমাদের আজকের এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন আমরা শুরুতে আমাদের একটু আলোচনাতে যাই। এই 5 কিংডম ক্লাসিফিকেশন যেটা আছে সেটা নিয়ে আমরা একটু যদি সামারাইজ বলি, এটা আমরা ডিটেলস আলোচনা করব একটু পরেই। এই 5 কিংডম ক্লাসিফিকেশনের আগে আমাদের এই যে আমাদের 5 রাজ্যভিত্তিক যে ক্লাসিফিকেশন আছে এটার একটা ইতিহাস আছে। তো এই ইতিহাসটা হচ্ছে এরকম অবস্থা যে শুরুতে আমাদের 5 কিংডম ক্লাসিফিকেশনটা আসে নাই। প্রথম 2 রাজ্যভিত্তিক, 3 রাজ্যভিত্তিক, 4 রাজ্যভিত্তিক, 5 রাজ্যভিত্তিক, এইভাবে আমাদের এই ক্লাসিফিকেশনটা এসেছে। তো আমরা শুরুতে যদি একটু সামারাইজ দেখি এখানে যে আমাদের এটা প্রস্তাব করছে কি আরএস কি আছে হুইটেকার, এটা সর্বপ্রথম কি প্রস্তাব করছে কত সালে? 1969 সালে। বিশেষ করে সেল স্ট্রাকচার, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন, এদের উপর ভিত্তি করে সে কী করছে এই ক্লাসিফিকেশনটা দিয়েছিল। তো সেখানে সে 5টা রাজ্যে বিভক্ত করছে, মানে টোটাল আমাদের জীবজগৎকে কয়টা রাজ্যে? 5টা রাজ্যে বিভক্ত করেন। প্রথম যে রাজ্যটা আছে সেটা হচ্ছে মনেরা, দ্বিতীয় রাজ্য হচ্ছে প্রোটিস্টা, তৃতীয় হচ্ছে ফাঞ্জি, চতুর্থ হচ্ছে কি আমাদের প্লান্টি, পরটা হচ্ছে কি অ্যানিমেলিয়া। তো এই রাজ্যগুলোর মধ্যে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে এই মনেরা যে রাজ্যটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক রাজ্য। বিশেষ করে আদিকুশি যে রাজ্যটা আছে, এই মনেরা রাজ্যে সকল জীবই হচ্ছে কি আদিকুশি। বাকি যে রাজ্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি প্রকৃত কুশি অথবা কি ইউক্যারিওটিক জীব। তার মানে আমরা এই ক্লাসিফিকেশনের একটা বর্ধিত অংশ একটু পরে পড়বো। এগুলো এখানে আর আলোচনা করতেছি না, যেহেতু এটা আপনাদেরকে শিট আকারে দিয়ে দিব। শিট আকারে দিয়ে দিলে সেটা আপনাদের শিটের মধ্যেই থাকবে, তখন আপনারা একটু দেখতে পারবেন। আমরা এখন যে এটা নিয়ে আলোচনা করব,
আমাদের ৫ রাজ্যভিত্তিক আমরা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি। এই যে আমাদের 5 রাজ্যভিত্তিক ৫ রাজ্যভিত্তিক যে আলোচনাটা আছে সেটার মধ্যে দেখেন এই ৫ রাজ্যভিত্তিক শ্রেণীবিন্যাস মানে 5 কিংডম ক্লাসিফিকেশন জীববিজ্ঞানের ইতিহাসের কি আছে জীবজগৎকে ৫টি রাজ্যে বিভক্ত করা সবচেয়ে জনপ্রিয় এবং কি বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা কত সালে, এটা ইতিপূর্বে আমরা বলছি যে ১৯৬৯ সালের দিকে মার্কিন বাস্তুবিজ্ঞানী, বিশেষ করে বাস্তুবিজ্ঞানীকে বলে আমরা খুব ভালো করে জানি, যেটাকে ইকোলজিস্ট বলে, কি আছে আর.এইচ. হুইটেকার সেটা প্রস্তাব করেন এবং এটি লিনিয়াস প্রচলিত দ্বিপদ পদ্ধতির সীমাবদ্ধতা দূর করে বিবর্তনের ধারা মেনে জীবের পুষ্টি, কোষের গঠন এবং ফাইলোজেনেটিক সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তো এটার সাথে আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এই যে কেওলাস লিনিয়াসের একটা দ্বিপদ পদ্ধতি ছিল ২ রাজ্য ভিত্তিক, সেটা একটু পরে আমরা পড়বো। এই কেওলাস লিনিয়াসের ২ রাজ্য ভিত্তিক যে শ্রেণীটা ছিল, একটা উদ্ভিদ এবং একটা প্রাণী, এই দুইটা সে সর্বপ্রথম কী করছিল, কেওলাস লিনিয়াস রাজ্যকে দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণী। তো এই উদ্ভিদ এবং প্রাণী রাজ্যতে ভাগ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বিশেষ করে আমাদের অণুজীব যারা আছে, এই অণুজীবকে উদ্ভিদের সাথে রাখবে না প্রাণীর সাথে রাখবে, ছত্রাককে উদ্ভিদের সাথে রাখবে না প্রাণীর সাথে রাখবে, এই একটা সমস্যা দেখা যায়। তো সেটা দূর করার জন্য আমাদের দূর করে বিশেষ করে আমাদের ৫ রাজ্যভিত্তিক যে ক্লাসিফিকেশনটা আছে সেটা সেই সমস্যাটা কী করে দূর করে। এবং এটার সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ। আমরা যে কথাটা সবসময় বলি, বিশেষ করে আমাদের ফাইলোজেনেটিক রিলেশনশিপ হচ্ছে এইরকম একটা অবস্থা যেটাকে বলা হয় আমাদের ক্লাসিফিকেশনের ৩টা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কৃত্রিম, আর একটা হচ্ছে ফাইলোজেনেটিক। ফাইলোজেনেটিক যে রিলেশনটা আছে এটাকে বলা হয় মডার্ন ক্লাসিফিকেশন এবং এটা সর্বাধিক কি গুরুত্বপূর্ণ সম্পন্ন, যেটার মধ্যে আপনার কি করা হয় বিবর্তনের বিভিন্ন ধারা, বিভিন্ন বিষয়গুলো মেনে যে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে সেটাকে আমরা ফাইলোজেনেটিক কি বলি, রিলেশন বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বলি। আচ্ছা, তো এইখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে শ্রেণীভিত্তিক রাজ্য হঠাৎ করে কি করে নাই, ৫ রাজ্য আসে নাই, সেটা সময়ের সাথে সাথে কি হয়েছে, উন্নত হয়েছে। তো এইখানে আমাদের দেখেন যে প্রথম আছে আমাদের ২ রাজ্যভিত্তিক, প্রথম ছিল রাজ্য কয়টা, ২টা, তারপরে আছে কয়টা, ৩টা, তারপরে কয়টা, ৪টা, তারপরে কয়টা, 5টা, এইভাবে সিরিয়ালভাবে আসছে। তো রাজ্যভিত্তিক যে ক্লাসিফিকেশনটা আছে সেটার প্রস্তাবক হয়েছে আমাদেরকে কেওলাস লিনিয়াস, সেটা দেখেন কত সালে, ১৭৩৫ সালে। আর আমরা এই যে ৫ রাজ্যভিত্তিক ক্লাসিফিকেশনটা পড়বো সেটা আমাদের আসছে মোটামুটি কত সালে, আমরা একটু আগে পড়ছিলাম সালটা ছিল ১৯০০ কত সালের দিকে, আমাদের ১৯৬৯ সালে, যেটা আমরা বলি আমাদের ১৯৬৯-এর যে গণ অভ্যুত্থান আছে, সেই গণ অভ্যুত্থানের সময় এই ক্লাসিফিকেশন হয়েছে। অনেকটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যেটা হচ্ছে কি, আমরা এখানে ১৯৬৯-এ গণ অভ্যুত্থান করি আর ওইদিকে কি আর.এইচ. হুইটেকারে কী করছিল, আমাদের ৫ রাজ্যভিত্তিক মানে 5 কিংডম ক্লাসিফিকেশনটা প্রস্তাব করছিল। আচ্ছা, এই 5 রাজ্যভিত্তিক যে প্রথম যে 2 রাজ্যভিত্তিক ক্লাসিফিকেশনটা আছে সেটার মধ্যে দেখেন কী করছিল, যে প্রথম ধাপে কেবল প্লান্টা মানে উদ্ভিদ এবং এনিমেলিয়া 2টা রাজ্যে বিভক্ত করছিল। এই 2টা রাজ্য 1 হচ্ছে উদ্ভিদ, রাজ্য 2 হচ্ছে কি প্রাণী। এতে দেখেন কি কে নাই, ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটিস্টদের কোনো কি সঠিক অবস্থান ছিল না। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ক্লাসিফিকেশন আসতেছে সেটা হচ্ছে কি ত্রিরাজ্যভিত্তিক ক্লাসিফিকেশন মানে 3 কিংডম সিস্টেম, সেটাকে বলা হয় আর্নেস্ট হাইকেলে দিছিল। এটার মধ্যে সে কী করছিল, আরেকটা রাজ্য বাড়াই, বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণীর সাথে অণুজীবদেরকে যোগ করে আরেকটা রাজ্য কী করেন, যোগ করেন, সেই রাজ্যটার নাম দিয়েছিল সে কি প্রোটিস্টা। তাহলে আমরা এখানে 3 রাজ্যের নামটা কী পাইলাম, প্রোটিস্টা, প্লান্টা আর একটা এনিমেলিয়া। আচ্ছা, তাহলে এই প্রথম আমাদের যদি পরীক্ষাতে আসে যে সর্বপ্রথম অণুজীবদের জন্য আলাদা একটা ক্লাস অথবা আলাদা একটা শ্রেণী নামকরণ করেন কি আর্নেস্ট হাকেল, আর সেটার নাম হচ্ছে কি প্রোটিস্টা। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের মোটামুটিভাবে 3 রাজ্য পাইলাম। এরপরে দেখেন আমাদের আরেকটা বিষয় হচ্ছে কি, অণুজীবদের মধ্যে এখানে কিছু অণুজীব আছে আমাদের আদিকোষী, কিছু অণুজীব আছে আমাদের প্রকৃতকোষী। তাহলে এই আদিকোষী আর প্রকৃতকোষীদেরকে আবার কি করেন, আলাদা করা হয়। বিশেষ করে আমাদের যে রয়েছে নিউক্লিয়াস মানে সুগঠিত নিউক্লিয়াস যাদের আছে তাদেরকে আমরা কি বলি, প্রোক্যারিওটিক বলি, অথবা কি যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই, বিশেষ করে মানে আপনার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার অঙ্গাণু, অন্য যে অঙ্গাণুগুলো আছে কোনো কিছু যদি না থাকে সেটাকে আমরা প্রোক্যারিওটিক বলি, অথবা সেটাকে আমরা কি বলি, আদিকোষী বলি। আর যদি সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম সব কিছু যদি থাকে সেটাকে আমরা কি বলি, ইউক্যারিওটিক বলি। এই যে অণুজীব আছে প্রোটিস্টা থেকে কি করা হয়েছে, তখন এই যে বিশেষ করে আদিকোষী যারা আছে তাদেরকে আলাদা করা হয়েছে। তাহলে এইখানে এই পর্যন্ত ছিল 3টা, যদি আমি এখান থেকে যদি আবার কাদেরকে আলাদা করে নিয়ে যাই, ওই আদিকোষীদের আলাদা করে নিয়ে যাই, তাহলে রাজ্য হবে কয়টা, 4টা। এই যে
যেটা আমি আদিবাসীদের আলাদা করা হয়েছে সেটার জন্য একটা আলাদা কী করা হয়, নামকরণ করা হয়। সেটার নাম হচ্ছে কি মনেরা রাজ্য। তাহলে এই আমরা কয়টা রাজ্য পাইলাম, 4টা রাজ্য পাইলাম। প্রথম কি মনেরা, প্রোটিস্টা, প্লান্টা, এনিমিলিয়া। আমাদের আরও একটা রাজ্য কি আছে, বাত আছে। আর এই 4 রাজ্যভিত্তিক যে ক্লাসিফিকেশনটা আছে সেটা দিছিল কি আমাদের হার্ভার্ড কি আছে, ক্যাপল্যান্ড। এই কথাটা মনে রাখবেন। তারপরে যদি আমরা যাই তারপরে যদি আমরা একটু যাই বিষয়টা, সেখানে দেখেন যে 5 রাজ্যভিত্তিক ক্লাসিফিকেশনের মধ্যে যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়, আমরা কিন্তু পড়তেছি কি পড়তেছি, সেটা হচ্ছে ইতিহাস পড়তেছিলাম, যে বিশেষ করে এই 5 রাজ্যভিত্তিক যে আমাদের ক্লাসিফিকেশনটা এটা কীভাবে আসছে সেই ইতিহাসটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছিলাম। তো এই 5 রাজ্যভিত্তিক শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমে দেখেন এখানে আর এস হুইটেকার কত সালে 1969 সালে সেই সর্বপ্রথম এটা কী করেন, প্রস্তাব করেন। সেই যে কাজটা করছে দেখেন, সে কী করছে, এই যে আমাদের উদ্ভিদের মধ্যে উদ্ভিদ থেকে কী করছে, ছত্রাক যে এটা আছে, ফ্যামিলিটা আছে, আমরা খুব ভালো করে জানি, বিশেষ করে উদ্ভিদ হইতে গেলে অবশ্যই তাকে কী করতে হবে, সালোক সংশ্লেষণ করতে হবে, নিজের খাদ্য নিজে তৈরি করতে হবে। তো এখানে আর এস হুইটেকার দেখলো কি, যে উদ্ভিদের মধ্যে এক শ্রেণীর আছে জীব বা অণুজীব যেটা বলেন, এক শ্রেণী আছে যারা কি করতে পারে না, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়, কিন্তু তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উদ্ভিদের সাথে মিলে, আবার কিছু বৈশিষ্ট্য মিলে না। তো এই কারণে কি করছিল, সে তখন আপনার ওইখান থেকে এই শ্রেণীটাকে আলাদা করে নিয়ে আসেন, আর এই শ্রেণীটার নাম দেন ফানজাই, যেটাকে আমরা ছত্রাক নামেই চিনি। তাহলে এইগুলো আমাদের 5টা রাজ্য। কী কী রাজ্য পাইলাম আমরা? প্রথম যদি বলি আদিকুশি জীব, আদিকুশির মধ্যে পাইলাম আমরা মনেরা, তারপরে পাইছি আমরা কি প্রোটিস্টা, তারপরে পাইছি আমরা কি প্রোটিস্টার পরে পাইছি ফানজি, তারপরে কি প্লান্টি, এনিমিলিয়া। এইটাই হলো আমাদের 5 রাজ্যভিত্তিক ক্লাসিফিকেশন। আর এখন এই 5 রাজ্য ক্লাসিফিকেশন প্রস্তাবক অলরেডি আমরা পড়ে ফেলছি। ওই 5 রাজ্যভিত্তিক ক্লাসিফিকেশনের প্রস্তাবক। আচ্ছা, আপনারা এখন যারা দেখতেছেন একটু বলেন তো আমাকে, যে এই 5 রাজ্যভিত্তিক যে ক্লাসিফিকেশন আছে এই প্রস্তাবকের, আমরা যারা পড়ছেন বলেন ওনার মানে কোন দেশের লোক, সে মানে কোন দেশে বসবাস করতো, সেটা আমি একটু পরে নিচে গেলে আমরা পাবো। এই যে 5 রাজ্যভিত্তিক যে ক্লাসিফিকেশনটা আছে, ওনার ভারী কোথায় বা কোন জায়গার লোক। তবে এইটা একটা নিশ্চিত থাকেন যে সে মোটামুটি হবে আমাদের কি বাংলাদেশের না, সে অবশ্যই কী হবে, বিদেশি হবে না। আমরা দেখি মোটামুটিভাবে অনেকটা আইডিয়া করা যায়। যেমন চাইনিজ হবে না, কী কারণে, কারণ চাইনিজ নাম এইরকম হয় না। আর এস হুইটেকার নামটা, এটা চাইনিজ হবে না, এটা কোরিয়ান হবে না, তারপরে কি এশিয়া মহাদেশের হবে না। তার মানে আপনি যদি কান্ট্রি ওয়াইজ আলাদা করেন তাহলে অনেকটা মোটামুটি কী করে ফেলতে পারবেন, আলাদা করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমাদের লোকটা আসতেছে, আর এস কী আছে আমাদের, আর এস কী আছে, হুইটেকার। তো উনার প্রথম যে বিষয়টা আছে সেটা দেখেন, যে আর এস হুইটেকার, এই পুরা নামটা আমরা একটু খেয়াল করি। আমরা যতক্ষণ আর এস বলতেছিলাম, এই আর দিয়া দেখেন নামটা হয়েছে কি রবার্ট, আর এইচ হয়েছে কি হার্ডেনিং, আর ডাব্লিউতে হয়েছে কি হুইটেকার। তাহলে এই 3টা নাম হয়েছে আর এস, আমরা সংক্ষেপে বলি কি আর এস হুইটেকার। তিনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কি আছে আমাদের কি আছে প্লান্ট ইকোলজিস্ট, বিশেষ করে আমেরিকার উদ্ভিদ বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা করছে, ইকোলজিস্ট যেটাকে বলা হয়। এবং জীববিজ্ঞানে তার বিশেষ করে জীববৈচিত্র্য, যেহেতু এখানে আপনার এর নিয়ে আলোচনা করছে, সেই ইকোলজি নিয়ে পড়াশোনা করছে বা গবেষণা করছে, তাহলে সে অবশ্যই জীববৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাসে অসামান্য অবদান কি রেখে গেছেন। এটা আমরা আর এস হুইটেকারের এটা বললাম। আচ্ছা, আর অবদান যদি বলি, আমরা অবদান অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে তার অবদানটা আমাদের আসছে। দেখেন তার অবদানগুলো, আমার প্রথম সবচেয়ে বড় অবদান হয়েছে 5 রাজ্য শ্রেণীবিন্যাস অথবা 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটাকে ইংলিশে বলা হয়। সেটা 1900 সালে 69 সালে তিনি জীবজগৎকে 5টা রাজ্যে কী করেন, প্রধান 5টা রাজ্যে বিভক্ত করেন। রাজ্যগুলোর নাম দেখেন দেওয়া আছে, মনেরা, বিশেষ করে যারা আদিকুশি জীব, ব্যাকটেরিয়া, তারপরে প্রোটিস্টা যাদেরকে বলা হয় ইউক্যারিওটিক বা প্রকৃতকুশী জীব, তারপরে কি আছে আমাদের ফাঙ্গি বা ফানজি, তারপরে ছত্রাক জাতীয়, প্লান্টি মানে উদ্ভিদ জাতীয়, এনিমিলিয়া মানে হচ্ছে কি প্রাণীজাত। এই 5টা রাজ্য সর্বপ্রথমকে ওই আমাদের আর এস হুইটেকার প্রস্তাব করছে। তো বাস্তুবিদ্যা যদি আমরা একটু যাই, ইকোলজি, তিনি ইকোলজির মধ্যে কী কী কাজ করছে দেখেন, বিশ্লেষণ এবং বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা গবেষণার কাজ করেছেন, সেটা হচ্ছে ইকোলজির উপরে। তাহলে আমরা তার কী পেলাম, একটা ইকোলজির উপরেও তার একটা অবদান পাইলাম। এখন দেখেন জীবনকাল। তো এই জীবনকালটা আমাদের একটু, যদিও পরীক্ষাতে আসবে না, তারপর একটু মনে রাখা দরকার, বা আমরা যদি মনে রাখি, সেটা হচ্ছে জীবনকালটা হচ্ছে কি রবার্ট কি আছে আর এস হুইটেকার দেখেন কত সালে, 27 ডিসেম্বর 1920 সালে জন্মগ্রহণ করেন এবং মারা গেছে কত 20 অক্টোবর 1980 সালে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। তাহলে আমরা এই একটা কি পেলাম, তার জীবনকাল পাইলাম। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, এই 5 রাজ্যভিত্তিক ইতিহাসটা তো আমরা অলরেডি দেখলামই মোটামুটিভাবে।
আপনাদের যদি স্ক্রিনে দেখতে অসুবিধা হয় তাহলে একটু অবশ্যই আপনার ল্যান্ডস্কেপে মোবাইলে নিয়ে নেবেন। আমি একটু বড় করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। বেশি বড় হয়ে গেছে তাই না? একটু ছোট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে ৫ রাজ্যভিত্তিক শ্রেণীবিন্যাস আছে, এই ৫ রাজ্যভিত্তিক শ্রেণীবিন্যাসটা অনেকটা আমাদেরকে আধুনিক শ্রেণীবিন্যাস। এটা আমরা ইতিপূর্বে বলছি, কারণ বিশেষ করে আমাদের ফাইলোজেনেটিক অনেক কিছু আমাদের এখানে আছে। এইজন্য এটাকে আমরা কি বলি? আধুনিক শ্রেণীবিন্যাসও বলি। আচ্ছা, তো এই আধুনিক শ্রেণীবিন্যাসটা কি সেটা একটু আলোচনা যদি করতে যাই, সেটা হচ্ছে দেখেন যে আমাদের প্রথম যে বিষয়টা আছে কি, এই যে কোষ এমনই কি, দাঁড়ান একটু প্যানটা আমরা নিয়ে আসি। কোষ এমন একটি কোষীয় অঙ্গাণুর গঠন, জীববিজ্ঞানের অন্যান্য শাখার আধুনিক তথ্য ব্যবহার করে প্রবর্তিত শ্রেণীবিন্যাসকে আধুনিক শ্রেণীবিন্যাস বলা হয়। সহজ কথা, আমরা যদি কোষ এবং কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠনটা দেখি এবং ওই যে অঙ্গাণুর গঠন এবং আধুনিক তথ্য ব্যবহার করে যে শ্রেণীবিন্যাসটা করা হয় সেটাকে কী বলা হয়? আধুনিক শ্রেণীবিন্যাস বলা হয়। থিওফাস্টাস, লিনিয়াস, ব্যান্থামুকারের শ্রেণীবিন্যাসকে কাকে অন্তর্ভুক্ত করা হয় নাই? ব্যাকটেরিয়াকে কী করা হয় না? অন্তর্ভুক্ত করা হয় নাই। আমরা জানি যে থিওফাস্টাস, লিনিয়াস দুইজনই আমাদেরকে একটা শ্রেণীবিন্যাস দিয়েছিল, সেই শ্রেণীবিন্যাসের নাম হচ্ছে কি? কৃত্রিম শ্রেণীবিন্যাস। আর বেন্থাম হুকারের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটাকে আমরা বলি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। আর আমরা আর.এস. হুইটেকারের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটাকে বলি আমরা আধুনিক অথবা কি ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। আচ্ছা, এরপরে দেখেন এই যে এই কথাগুলো রিপিট আসতেছে আমাদের, অলরেডি আমরা এটা আলোচনা করছি। লিন মার্গুলিসের একটা কথা বলি। এটা দেখেন, যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে ৫ রাজ্যভিত্তিক ক্লাসিফিকেশনের কথা বলছে, সেটা কত সালে? ১৯৬৯ সালের কথাটাই বলা হয়েছে। কিন্তু এই ৫ রাজ্যভিত্তিক শ্রেণীবিন্যাসের পরেও আমাদের কত সালের দিকে? ১৯৭১ সালের দিকে এই শ্রেণীবিন্যাসটাকে কী করা হয়েছে? আরও একটু বর্ধিত করা হয়েছে। ১৯৭১ সালের দিকে এটাকে কী করা হয়েছে? এই ৫ রাজ্যটাকে কী করছে? ২টা সুপার কিংডমে ভাগ করা হয় এবং সুপার কিংডমে ভাগ করার পরে আপনার কী করা হয়? ৫ রাজ্যকে স্থান দেওয়া হয়। আর এই কাজটা করছিল আমার আমেরিকার আরও একটা লোক, সেটার নাম হচ্ছে লিন মার্গুলিস। দেখেন, এই যে পরবর্তীকালে লিন মার্গুলিস হুইটেকার শ্রেণীবিন্যাসকে পরিবর্তিত এবং কী করেন? বিস্তারিত করেন। জীবজগতের ২টি সুপার কিংডম, ৫টি রাজ্য বিভক্ত করেন। একটু যদি আমরা চিত্রের দিকে তাকাই তাহলে বিষয়টা দেখতে পারবো। মার্গুলিসে যে কাজটা করছে সেটা হচ্ছে কি, তিনি কী করছে? যে সমস্ত জীবজগৎকে ২টা সুপার কিংডম ভাগ করছে, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। এখন দেখেন এই সুপার কিংডম 1 যেটা আছে সেটা কি একটা রাজ্য, সেটার নাম হচ্ছে মনেরা। আর সুপার কিংডম 1 যেটা আছে সেটাকে আমরা বলতে পারি অনেকটা কি আমাদের আদিকুশি যারা আছে তারা প্রত্যেকে সুপার কিংডম 1-এ আছে। আর সুপার কিংডম 2 হচ্ছে আমাদের প্রকৃত কুশি, বিশেষ করে যারা আপনার ওই যাদের কোষে নিউক্লিয়াস সুগঠিত আছে। আর এই সুপার কিংডম 2-র মধ্যে রাজ্য হচ্ছে আমাদের কয়টা? 4টা: প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। যদিও এটা আপনাদের সিলেবাসের সাথে যায় না, কারণ সিলেবাসে আমাকে শুধু ৫ রাজ্যভিত্তিক ক্লাসিফিকেশনের কথাই বলা হয়েছে। তারপরে যেহেতু টপিক রিলেটেড, সেহেতু একটু আলোচনা করে রাখাটা ভালো। আচ্ছা, এই যে আমাদের জীবজগৎ যেটা আছে, এই জীবজগতের মধ্যে দেখেন যে প্রথম যেটা আছে, আমরা এখন মানে মোটামুটিভাবে আমরা এই ৫ রাজ্যভিত্তিক ৫টা রাজ্যের কী পড়বো? বৈশিষ্ট্য পড়বো, উদাহরণ পড়বো। এইটুকুই আমাদের ইম্পর্টেন্ট। এর থেকে আমাদের ডিটেলস অত জানা দরকার নাই। প্রশ্ন আসলে এখান থেকে আসবে। তো প্রথম কথা হচ্ছে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, যেটা আমরা পড়ছিলাম। সুপার কিংডম 1 মানে কোনটা? প্রোক্যারিওটা। সেটার মধ্যে বলা হয়েছে প্রোক্যারিওটা যে বৈশিষ্ট্যগুলো পড়ছেন বিভিন্ন জায়গার মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হয়েছে। যে এখানে প্রোক্যারিওটা মানে আদিকোষের মধ্যে কী থাকে না? নিউক্লিয়াস সুগঠিত থাকে না, সুনির্দিষ্ট নিউক্লিয়াস নাই, এককোষী থাকবে, কলোনিয়াল আণুবীক্ষণিক আদিকোষী জীব থাকে, রাইবোজোম ছাড়া কোনো কোষীয় অঙ্গাণু নেই। আমরা এটা আদিকোষের বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য। আমরা আমাদের এখন ওই যে কাঙ্ক্ষিত যেটা আছে রাজ্যটা, প্রথম কিংডম 1, ৫ রাজ্যের মধ্যে প্রথম রাজ্যটা পড়ব। তো এই প্রথম রাজ্যের মধ্যে দেখেন যে বিষয়টা আমাদের আসতেছে সেটা হচ্ছে এই মনের রাজ্যটাকে আবার কয়টা? 15টা ফাইলামে কী করা হয়েছে? বিভক্ত করা হয়েছে। তো এই রাজ্যটার মধ্যে দেখেন যে জীব যারা আছে বা অণুজীব যারা আছে তাদেরকে প্রথম কথা হয়েছে তার হচ্ছে এককোষী থাকবে, এখানে কোনো বহুকোষী নাই। তারপরে হচ্ছে ফিলামেন্টাস থাকবে, মাইসিলিয়াম থাকবে। আচ্ছা, তারপরে বলছে এখানে যেহেতু এটা আদিকোষী সেহেতু নিউক্লিয়ার বস্তু হিসাবে ক্রোমাটিন, শুধু নিউক্লিয়ার বস্তু হিসাবে কী থাকে? ক্রোমাটিন তন্তু থাকে। আর ক্রোমাটিন তন্তু ছাড়া অন্য অন্য যে বিষয়গুলো আছে, নিউক্লিয়াসের যে বাকি 3টা অংশ আছে সেগুলো এখানে অনুপস্থিত। বিশেষ করে নিউক্লিওলাস, তারপরে কী আছে? নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো কী থাকে? অনুপস্থিত থাকে। এরপরে আমরা দেখব এখানে যেহেতু আমি আগেই বলছি যে আদিকোষী,
মনের রাজ্যটা এটা আদি কোষী, সেহেতু এখানে শুধু রাইবোজোম ছাড়া অন্য কোষের যত অঙ্গাণু আছে সবগুলো কি থাকবে, অনুপস্থিত থাকবে। তাহলে সেই হিসাবে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে কি আছে কোষের মধ্যে, কি আছে আমাদের প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্য অন্য কোষ অঙ্গাণু কি থাকে, অনুপস্থিত থাকবে। আর এখানে কোষ বিভাজন হয় সাধারণত অ্যামাইটোসিস অথবা কি আছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় সাধারণত কি হচ্ছে আমাদের কোষ বিভাজন হয়। এখানে কোষ প্রাচীরগুলো সাধারণত কি পলিস্যাকারাইড অথবা আমিষ দ্বারা তৈরি। এই রাজ্যের যে উদাহরণটা আছে, উদাহরণটা হচ্ছে কি আমাদের ইশিরিশিয়া কোলাই অথবা কি আছে নস্টক লিঙ্কিয়া। এখানে একটু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শুধু ইশিরিয়া কোলাই না, এখানে ব্যাকটেরিয়া যত ব্যাকটেরিয়া আছে, যত ব্যাকটেরিয়ার নাম পড়ছেন প্রত্যেকটা ব্যাকটেরিয়াই এই মনের রাজ্যের কী হবে, অন্তর্গত হবে। এটা মনে রাখতে হবে, যত ব্যাকটেরিয়া আছে আমাদের প্রত্যেকটা ব্যাকটেরিয়াই মনের রাজ্যের। এখন ব্যাকটেরিয়ার মধ্যে ইশিরিয়া কোলাই একটা নাম দিলাম আপনাদেরকে, পরীক্ষার মধ্যে অন্য একটা ব্যাকটেরিয়ার নাম দিয়ে দিল, সেটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, এখানে একটা ব্যাকটেরিয়ার গঠন দেওয়া হয়েছে আর এখানে আমাদের নষ্টকের গঠনটা দেওয়া হয়েছে। ব্যাকটেরিয়ার যে গঠনটা আছে সেটা আমরা মোটামুটিভাবে এখানে আলোচনা করলাম আর নষ্টকের এটাও পড়লাম। আর আপনাদের আমি একটা কথা বলছিলাম যে জীববিজ্ঞানের উপর একটা বই আসবে, এই শিটগুলো মিলিয়েই আমরা মোটামুটি একটা বই পাবলিশ করার চেষ্টা করতেছি এবং বইটা মোটামুটি কিছু কিছু নতুন কন্টেন্ট যোগ করা হইতেছে, মোটামুটি লেখা শেষ হয়ে গেছে। তো কিছু কিছু কন্টেন্টগুলো আর একটু রিভাইজড করা হইতেছে, কিছু যে কন্টেন্টগুলো একটু জটিল আকৃতি ছিল সেইগুলোকে একটু সহজ প্রকৃতির করতেছি। তো আশা করি শীঘ্রই আপনাদের এই বইটা রিলিজ করতে পারবো। আর এরই সাথে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি বইয়ের সাথে সাথে আপনাদের একটা কি প্রশ্ন ব্যাংক আলাদা হবে। প্রশ্ন ব্যাংকটা কীরকম হবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা আপনাদের একটু সহজই হবে। প্রশ্ন ব্যাংকটা হবে আমাদের, আমরা টোটাল যে প্রশ্ন ব্যাংকটা পাবো করার চেষ্টা করতেছি আপনাদের জন্য, সেটা হচ্ছে এই প্রশ্ন ব্যাংক আমাদের। তো প্রশ্ন ব্যাংকের অবশ্যই আমি আমার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যে একটু দিব আপনাদের জন্য, যে প্রশ্ন ব্যাংক কোনভাবে করলে আপনাদের জন্য সুবিধা হয়। আমরা একটু রিড ওপেন রাখি। তো প্রশ্ন ব্যাংক বলতে কিছুই না, এখানে প্রশ্ন ব্যাংকটা হয়েছে আমাদের এখন পর্যন্ত বিশেষ করে আমাদের দেখেন এই যে প্রথম যে টপিকটা আছে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের মধ্যে যত প্রশ্নগুলো মেডিকেলে আসছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপরে কি আছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, তারপরে আমাদের কি আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারপরে আমাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, এই সবগুলাকে মোটামুটিভাবে কী করা হয়েছে, সামারাইজ করা হয়েছে, আর কিছুই না। মানে টপিক ভিত্তিক, যেমন আরএনএ, ডিএনএ, তারপরে কি আছে আমাদের নিউক্লিয়াস। তো এই টপিকগুলোর পিছনে আমার একটু কোশ্চেন ব্যাংকটা একটু রেডি করতে সময় লাগবে, এই কারণে বলতেছি। কারণ এই কোশ্চেন ব্যাংকগুলোর সাথে আমাদের এইখানে কালার যেগুলো আছে সেখানে আরও মডারেট করতে হবে। এই জন্য আপনাদের কোশ্চেন ব্যাংকটা আশা করি খুবই সুন্দর হবে। দেখেন এখানে আমাদের মোটামুটিভাবে আশা করতেছি আমাদের প্রচুর এমসিকিউ, আমি এখনও গুনি নাই, অন্তত 4-5 হাজার এমসিকিউ হবে। আর প্রত্যেকটা এমসিকিউ ভ্যালুয়েবল, মানে খুবই সম্পন্ন। কী কারণে আমি সম্পন্ন বলতেছি, কারণ সবগুলো এমসিকিউ আমাদের বিভিন্ন বোর্ড কোয়েশন মেডিকেল পরীক্ষাতে আসা প্রশ্ন, এখানে অতিরিক্ত ফালতু কোনো এমসিকিউ নাই। আর এগুলো আমি বিশেষ করে আমাদের যে সিলেবাসটা আছে এই নিবন্ধনের যে সিলেবাসটা আছে এই সিলেবাসটার সাথে মিল রেখেই বানানো হয়েছে। আর আমি চেষ্টা করতেছি এর সাথে এটাও অ্যাড করে দেওয়ার জন্য, আমাদের মাধ্যমিকের যে এমসিকিউগুলো আপনাদের গ্রুপে দিচ্ছি সেগুলো এখানে অ্যাড করবো। প্রশ্ন ব্যাংক অনেক বড় হবে একটা। আচ্ছা, আমরা আমাদের মূল টপিকে চলে যাই। তো এই টপিকটার মধ্যে মনের রাজ্যটা মোটামুটি আমাদের শেষ হলো। এখন দেখেন আমরা সুপার কিংডম 2 পড়বো। সুপার কিংডম 2 মানে প্রকৃত কোষী জীব যারা আছে তারা। তো এর মধ্যে দেখেন যে আমরা 2 নম্বর কিংডম নিয়ে আলোচনা করব। সেটাকে প্রকর্ষটিকা বলা হবে, প্রতিষ্ঠা যেটাই বলেন না কেন একই নাম। এটা 33টা ফাইলামে এটা কী করা, বিভক্ত করা। 33টা ফাইলামে বিভক্ত করা। এর বৈশিষ্ট্যগুলো দেখি। এরা এককোষী হইতে পারে, এককোষী, একক বা এককোষী কলোনিয়াল বা বহুকোষী। মানে এর এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। আর থাকে কিভাবে, কলোনি আকারে থাকতে পারে। এককোষী হিসাবে দেখেন এরা সিঙ্গেলভাবে এককোষী থাকতে পারে, আবার এককোষী হিসেবে কি থাকতে পারে, কলোনি আকারে বিভিন্ন ধরনের জীবগুলো একত্রে কলোনি আকারে থাকতে পারে। এরপরে আমাদের বিষয়টা আছে, যেহেতু এরা প্রকৃত কোষী, তার মানে এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস যুক্ত নিউক্লিয়াস, মানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে সহজ কথায় যদি বলি। এখানে ফটোসিনথেটিক পিগমেন্ট ক্লোরোপ্লাস্ট থাকে। বিশেষ করে শৈবালের যে রাজ্যটা আছে, শৈবালের রাজ্য এটা বলা হয় অনেকটা। এই জন্য এটার মধ্যে কী থাকতে পারে আমাদের মানে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকতে পারে। তবে এইখানে কোনো কী হয় না, ব্রণের সৃষ্টি হয় না বা কোষ বিভাজন ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়। তবে কোষীয় অঙ্গাণু বিদ্যমান, অধিকাংশ কী আছে আমাদের জলজ, মানে বেশিরভাগই আপনার কোথায় পাবেন, এদেরকে জলে পাওয়া যায়। আচ্ছা,
আচ্ছা, তারপরে আমাদের যে বিষয়গুলো আছে আমি একটু কমেন্টগুলো যাই আপনাদের যারা দেখতেছেন। পিসফুল জার্নি, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত বইটা রেডি করে দেন। আচ্ছা, না চেষ্টা আমি অবশ্যই করতেছি দ্রুত বের করার জন্য। কিন্তু এখানে বিশেষ করে টপিক অনুযায়ী সাজাইতে গিয়ে এমসিকিউ গুলো আমার কাছে মোটামুটি ধরেন ইন্টারমিডিয়েট ২ টা বইয়েরই এমসিকিউ অনেকগুলো এমসিকিউ আছে। তো আমি চাইতেছি যে কোনো একটা এমসিকিউ যাতে বাদ না পড়ে। অন্তত মেডিকেল বোর্ডে আসা যত টপিক রিলেটেড এমসিকিউ আছে সবগুলোই কোয়েশ্চেন ব্যাংকে থাকবে। আর আপনার আরেকটা বিষয় হইছে সেটা হইছে আ মাধ্যমিকের এমসিকিউ গুলা ইদানিং যোগ করার চেষ্টা করতেছি যে মাধ্যমিকের বইয়ের এমসিকিউ গুলো মোটামুটিভাবে বইয়ের মধ্যে থাকবে। এই একটা জিনিস। আর এই যে আপনাদেরকে আমি যে শিটটা ধরে পড়াইতেছি, এই শিটটা কিন্তু মোটামুটিভাবে মাধ্যমিক বলেন, ইন্টারমিডিয়েট বলেন সবগুলো মিলিয়ে আমার তৈরি করা। তো শিটগুলো একটু রিভাইজ করতেছি যে কোনো একটা টপিক বাদ গেল কিনা সেটা একটু খেয়াল করতেছি। এইজন্য বইটা একটু দেরি হচ্ছে। দেরি হইলেও আমি যে কথাটা আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, একটা মানসম্মত খুব সুন্দর মানের মানে সবগুলা কনটেন্ট সম্পন্ন একটা বই পাবেন। বাজারে অলরেডি বই পাবলিশ হয়েছে। আমিও নিজেও ২-৩টা বই কিনছি। কিনে আপনার বইগুলা দেখতেছি যে দেখলাম যে এখানে তাদের অনেক কনটেন্ট মিসিং আছে বা সিলেবাস ধরে ওইভাবে লেখা হয় নাই। তবে চেষ্টা করতেছি যে মোটামুটিভাবে সিলেবাস ধরে টপিক অনুযায়ী আমি মানে প্রতিদিনই দেখতেছি যে আমার কোন কনটেন্টটা একটু যোগ করলে ভালো হয়। কিছু কনটেন্ট আছে যে সিলেবাসে বহির্ভূত। যেমন ধরেন আমি একটু বলি আপনাদেরকে যে আজকে একটা কনটেন্ট রিভাইজ করতেছিলাম সেটা হচ্ছে বার্নালাইজেশন। তো বার্নালাইজেশন যেহেতু আছে সেখানে ফটোপিউরিজম দেয় নাই। তো আমি চিন্তা করলাম যে একটু সাথে একটু ফটোপিউরিজমটা দিয়ে দিই তাতে আপনাদের একটু সুবিধা হবে। যেহেতু এটা পড়তেছেন এটার সাথে রিলেটেড টপিকটা তো দরকার। তো এরকম ছোট কনটেন্টগুলো এখন একটু বইয়ের মধ্যে রিভাইজ করতেছি। আর সবচেয়ে বড় হইতেছে আমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টা কি কারণে বড় হইতেছে? প্রথম অধ্যায়ের মধ্যে দেখেন আমি আপনাদেরকে টিস্যু কালচারটা শুধু মানে মাধ্যমিকের বই থেকে পড়ানো হইছে। এই টিস্যু কালচারের সাথে আরও কিছু এক্সট্রা অংশ আমি বইয়ের মধ্যে যোগ করার চিন্তা ভাবনা করতেছি। সেটা হচ্ছে যে টিস্যু তন্ত্র যেগুলো আছে ছোট করে এড করে দিলাম। আর সেখানে আরও অনেক কতগুলো টপিক আছে। রক্তের টপিক মোটামুটি হবে। খালি শুধু নামগুলা পড়ে গেলেও হয়ে যায়। কিন্তু তারপরেও রক্তের টপিকটা একটু ডিটেইলস আমি করার চেষ্টা করতেছি। এজন্য একটু লেট হচ্ছে। তবে বইয়ের আপডেট অথবা বইয়ের যে ইয়াগুলো আছে আমি কনটেন্টগুলো আরও রেডি করে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি বলেন আরও এডিট করার জন্য, আরও সংযোগ করার জন্য আমি সেই অনুপাতে আপনাদের জন্য তৈরি করব। আর কোয়েশ্চেন ব্যাংকটা আমি এটা বলতেছি আপনাদের কোয়েশ্চেন ব্যাংকটা আশা করি খুব সুন্দর হবে। কোয়েশ্চেন ব্যাংকটা আমি নিজে তো প্রশ্ন একটাও রেডি করি নাই। মানে মোটামুটিভাবে কোয়েশ্চেনগুলো হইছে যদি বলেন আপনি জীববিজ্ঞান ১ম পত্র, ২য় পত্র যে বইটা আছে ইন্টারমিডিয়েটের এই ২ টা বইকে কি করা হয়েছে? বইয়ে যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলো যেগুলো আমাদের নিবন্ধনের টপিকের সাথে মিলছে। তো এই টপিকগুলা আর উপরই যে বিশেষ করে আমাদের মেডিকেল, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে কি আছে গুচ্ছ আছে, তারপরে আছে আমাদের বুট কোয়েশ্চেনগুলা। এই প্রশ্নগুলো আমরা এখানে সামারাইজ করে জাস্ট খালি আপনাদেরকে জন্য সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি। যাতে সহজে আপনারা প্রশ্নগুলো কি করতে পারেন? রিভিশন করতে পারেন। আচ্ছা, আমরা পরের টপিকগুলো যাই। এগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আরও আমাকে বই নিয়ে মতামত দিবেন। সেগুলা ওই অনুপাতে গুছিয়ে করব। আমি চিন্তা করছি যে বই নিয়ে আপনাদের সাথে একদিন বসবো টোটালি এর মধ্যে। বিশেষ করে জুম মিটিংয়ের মতো বা একদম ক্লাসের মধ্যে সিক্রেটভাবে বসবো। আমার যারা পেইড গ্রুপের স্টুডেন্ট আছেন তারাই আপনারা মতামত দিতে পারবেন যে কীরকম কোন টপিকটা আরেকটু কীভাবে গুছাইলে কেমন হয়। আচ্ছা, এরপরে দেখেন আমরা অধ্যায়টা যদি দেখি আমাদের কিংডম 3 সেটা হচ্ছে ফানজাই নিয়ে একটু কথা বলা হয়েছে। সেটা মোটামুটি হবে কয়টা? ৫টা ফাইলামে বিভক্ত। তাহলে ৫টা ফাইলামের মধ্যে যদি আমরা একটু কথা বলি সেটা হচ্ছে দেখেন মৃতজীবী, পরজীবী, মৃতজীবী অথবা এই যে ফাইলাম ফানজি এটা তো আমরা মোটামুটি ডিটেলস পড়ছি। যারা কলেজ পর্যায়ে ক্লাস করছেন তাদের জন্য এই টপিকগুলো কিন্তু আহামরি কিছুই না। একেবারে মোটামুটি বলতে পারেন খুবই একটা সিলি বিষয় এখানে। তো প্রথম কথা ছত্রাকের কথা আমরা আগে থেকে জানি যে ছত্রাক কী হয় না স্বাভাবিকভাবে? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো নিজের খাদ্য যদি নিজে তৈরি না করতে পারে তাহলে অবশ্যই সে কী হবে? মৃতজীবী হবে। মৃত বস্তুর পর কী করতে হবে? মৃত বস্তু থেকে কী করতে হবে? তার পুষ্টি শোষণ করতে হবে অথবা পরজীবী হইতে হবে। মানে খাদ্যের জন্য অন্যের উপর কী হইতে হবে? নির্ভরশীল হইতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা দেখেন যে অধিকাংশই কি আছে? বহুকোষী বা স্থলজ। মানে এই যে ছত্রাকগুলো আছে আমার এরা বেশিরভাগই কী হবে? বহুকোষী হবে। আমি বলি যেটা হচ্ছে আমাদের মনেরা হচ্ছে এককোষী, আমাদের প্রোটিস্টা যেটা আছে সেটা হচ্ছে এককোষী অথবা বহুকোষী দুইটাই হয়। এরপর থেকে যারা আছে সবাই কী হবে? বহুকোষী হবে। আচ্ছা, ছত্রাকের মধ্যে আমি এটা খুব ভালো করে জানি যে সালোকসংশ্লেষণ ধর্মী কোনো রঞ্জক পদার্থ নেই। মানে এখানে কোনো রঞ্জক পদার্থ সাধারণভাবে কি থাকে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমি এটা বলি যে আপনারা জীবন দশে কোনো না কোনো জায়গায় এটা পড়ে আসছেন বা দেখাইছেন এমসিকিউ আকারে যে কী আছে আমাদের ফানজি বা ছত্রাকের কুশপ্রাচীর কী দ্বারা তৈরি? কাইটিন নির্মিত। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাদের একটু মনে পড়ছে আমার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে না গতকালকে আমার হঠাৎ করে মনে হলো যে আমাদের দেখবেন জেনারেল বিজ্ঞানের যে আমাদের চাকরি পরীক্ষার যে একটা বিজ্ঞানের একটা পার্ট আছে জেনারেল বিজ্ঞান, ঠিক আছে? যেটা বিসিএস অথবা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। তো এই প্রশ্নগুলো আমি চিন্তা করছি জীববিজ্ঞানের মধ্যে অ্যাড করব।
আমার কাছে মোটামুটি যে বইটা আছে জেনারেল বিজ্ঞানের পার্টটা, এই বইয়ে আসা যে প্রশ্নগুলো আছে সেইগুলো কোশ্চেন ব্যাংকে অ্যাড করবো। এটি অ্যাড করলে আপনাদের জন্য একটু হয়তো একটু সুবিধা হবে, যে চাকরি পরীক্ষাতে আসা বিজ্ঞানের পার্টটা আপনাদের পড়া হয়ে যাবে, বিশেষ করে জীববিজ্ঞানের পার্টটা। এই জন্য হয়তো একটু দেরি হইতেছে। দেরি হলে আমি বললাম আপনাদের মানসম্মত একটা খুব সুন্দর 2টা বই পাবেন। আমার এই জন্য একটু করা লাগতেছে, পরিশ্রম করা লাগতেছে। এগুলো দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এরপর আরেকটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে কী করে বংশবিস্তার করে। মানে ছত্রাকের যত উদাহরণ আছে আপনারা সবগুলা এখানে ফাঞ্জির মধ্যে রাখতে পারেন। প্রথম হচ্ছে পিনিসিলিয়াম নাটাটাম, তারপরে কি আছে অ্যাগারিকাস কম্পেস্টিস। এই ক্লাসটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে মোটামুটি রিপিট হইতেছে, কারণ আমরা এটা কলেজ পর্যায়ে ক্লাস নিচ্ছি। দেখেন ছত্রাকের মধ্যে অংশগুলো একটু দেখেন, একটু যদি আমরা খেয়াল করি যে কী আছে আমাদের কর্নিডিয়া, তারপরে কি আছে আমাদের বিভিন্ন অংশগুলো এখানে একটু একটু করা বলে দেওয়া আছে, সেটা একবার খালি চোখ বোলাবেন। আর অ্যাগারিকাস তো আমরা খুব ভালো করে জানি, সেটা ইডিবল মাশরুম, যে সব অ্যাগারিকাস খাওয়া যায় না, কিছু কিছু আছে কি আমরা খাইতে পারি বা খাওয়ার উপযুক্ত। আচ্ছা, এরপরে আমাদের যে রাজ্যটা আছে, রাজ্য নাম্বার 4 প্লান্টি। প্লান্টি এটা 9টা ফাইলামে বিভক্ত। প্লান্টি নিয়ে আমার মনে হয় না যে কোনো কিছু বলার দরকার আছে। কেন বলার দরকার নাই, এখানে মোটামুটি আমরা সবাই কি ম্যাক্সিমামই আমার এই গ্রুপে যারা আছে ম্যাক্সিমামই ভুটানির, 2-1 জন মনে হয় হয়তো প্রাণীবিজ্ঞানের আছে। তারা কিন্তু মোটামুটি এই প্লান্টের উপরে আপনারা 4 বছর অনার্স করছেন। তো সেই হিসাবে আপনাদের এই বিষয়গুলো অনেক জানা আছে। আর টপিকগুলো খুব সহজ কথা। এখানে দেখেন এটা হচ্ছে কি বহুকুশি বা সবুজ উদ্ভিদ, কুশপ্রাচী সেলুলোসির মতো, বা কুশে কি আছে প্লাস্টিক বা বড় বড় কি থাকে, গহ্বর থাকে। আচ্ছা, আমরা একটু হাতে চলে বড় কী থাকে, কুশগহ্বর থাকে। উন্নত টিস্যু তন্ত্র বিদ্যমান। টিস্যু তো আমরা খুব ভালো করে জানি, বিশেষ করে ভাস্কুলার টিস্যু যেগুলো আছে, জাইলেম ফ্লেম, তারপরে কি আছে টিস্যুর মধ্যে সরল টিস্যু, জটিল এই সবগুলো এখানে থাকে। আচ্ছা, আর যৌন জনন দেখেন অ্যানাইসোগামাস বা উঘমাস প্রকৃতির হয়। এই তিন টাইপ যৌন জনন আছে, আমরা বলছিলাম আইসোগামাস, অ্যানাইসোগামাস, একটা উঘমাস। আপনাদের হয়তো বা বিষয়টা মনে আছে যে আইসোগামাস হচ্ছে এরকম ধরনের, যেটার মধ্যে 2টা গেমেট কি করা যায় না, আলাদা করা যায় না, একই রকম দেখতে, সেটাকে বলা হয় আইসোগামাস। আর অ্যানাইসোগামাসের মধ্যে বিষয়টা হচ্ছে এটার মধ্যে একটা গেমেট কি থাকবে, বড় থাকবে, আর একটা তুলনামূলকভাবে একটু কী হবে, বড় হবে তুলনামূলকভাবে, আর মোটামুটিভাবে একটু আলাদা করা যায়। আর অ্যানাইসোগামাসের মধ্যে দেখেন একটা একেবারে ছোটো, একটা কি একটু বিশাল পরিমাণে বড়। তো এইখানে বিশেষ করে আইসোগামাসের মধ্যে স্ত্রী এবং কি পুরুষ দুইটা আপনি আলাদা করতে পারবেন না। এটার মধ্যে আপনি আলাদা করতে পারবেন, একটা সচল একটা নিশ্চল থাকবে, উভয় নিশ্চল থাকে, একটু মুভমেন্ট করে। উভয়টাই অ্যানাইসোগামাসের মধ্যে উভয়টাই কী করতে পারে, মুভমেন্ট করতে পারে। আর এইটার মধ্যে যেটা আমাদের উঘামাস প্রকৃতির, বিশেষ করে উন্নত যত উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদের মধ্যেই যৌন জননের প্রকৃতি হচ্ছে উঘামাস টাইপ। এই উঘামাস টাইপের মধ্যে যে কথা রয়েছে, তবে এখানে আমাদের স্ত্রীটা কী থাকে, সবসময় নিশ্চল থাকে, এবং পুরুষ যেটা আছে সেটা কী করবে, মুভমেন্ট করবে। এবং পুরুষের মধ্যে কী থাকবে, বিশেষ করে ফ্লাজেলা টাইপ বা বিভিন্ন ধরনের থাকে। উঘামাস প্রকৃতির কী হয়, যৌন জনন হয়। আর এটি বৃদ্ধি অসীম পর্যন্ত, এটা যত পর্যন্ত বৃদ্ধি হইতে পারে, আকার আকৃতি অনির্ধারিত আকার আকৃতি বৈশিষ্ট্য সম্পন্ন। আর এই প্লান্টটিটাকে আবার 2টা গ্রেডে বিভক্ত করা হয়েছে। দেখেন, গ্রেড 1 হচ্ছে ব্রায়োফাইটা, গ্রেড 2 হচ্ছে আমাদের ট্রাকিওফাইটা। তো গ্রেড 1 যেটা আছে ব্রায়োফাইটা, সেটা তো আমরা জানি দেহটা কি গ্যামেটোফাইটিক, এদের পরিবহন তন্ত্র নাই, দেহ কাণ্ড পাতায় বিভক্ত বা মূল নাই, মূলে পরিতে কি থাকে, রাইজোয় থাকে। উদাহরণ হিসেবে এখানে সেমিবারবিউলার একটা উদাহরণ দেওয়া আছে। আমরা যদি একটু দেখি সেমিবারবিউলা, এটা আমরা মোটামুটি চিনি, দেওয়ালের গায়ে কী হয়, সুন্দরভাবে মশগুলা কী হয়, জন্মগ্রহণ করে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই ট্রাকিওফাইটা যেটা আছে, এখানে হচ্ছে কি ফাইলাম, 3টা ফাইলামে বিভক্ত। তো এই 3টা ফাইলামের মধ্যে দেখেন দেহ এটা ছিল গ্যামেটোফাইটিক, এটা স্পিরোফাইটিক, এদের সুগঠিত কী থাকে, পরিবহন তন্ত্র আছে, দেহ মূল কাণ্ড পাতায় কি বিভক্ত। আর্টোকার্পাস আর এটা কি আছে, টেরিস। এইখানে তো আমাদের দরকার নেই, বিশেষ করে ট্রাকিওফাইটার মধ্যে এখানে কী হচ্ছে, টেরিস পড়ছে, আর আমাদের উন্নত যে উদ্ভিদগুলো আছে সবাই এখানে রাখা হয়েছে এদেরকে। টেরিসদের কথা আমরা চিনি। আর আমাদের এই যে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি জাতীয় ফল। জাতীয় ফলের নাম আমরা খুব ভালো করেই জানি, যে আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কি, কাঁঠাল। বিশেষ করে আমরা তো আর, বিশেষ করে যারা বোটানি থেকে অনার্স মাস্টার্স করা, তারা তো আর কাঁঠাল বলবো না, তারা বলবো কি আর্টোকার্পাস হেটেরোফাইলাস। তবে ইদানিং যে বিষয়টা আমি একটু খেয়াল করতেছিলাম, যে কাঁঠাল যারা আছে দেখবেন যে অনেক বাচ্চা কাচ্চারা নতুন বা আপকামিং যারা আছে, কাঁঠাল পছন্দ করে না। তবু আমার কাছে যেটা মনে হয়, মানে এই এই জেনারেশনের তুলনায় আগের জেনারেশন যারা আছে, তারা দেখবেন মোটামুটি কাঁঠাল খুব ভালো পছন্দ করে। মানে কাঁঠাল, আমার কাছে মনে হয় যে কাঁঠাল জিনিসটা খারাপ না, জাতীয় ফল হওয়াতে ভালোই হয়েছে। অনেকে মনে করে যে অবশ্যই আমটা দিলে ভালো হইতো, তবে কাঁঠালটা বাংলাদেশে, সারা বাংলাদেশে অ্যাভেলেবল, তো এই কারণে এটাকে জাতীয় হিসাবে গণ্য করা হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই এনিমেলিয়া। তো এখন এটা দেখেন, এটা হচ্ছে প্রাণীবিজ্ঞানের টপিক, এটা সহজ একেবারে, খুব বেশি এখানে ডিটেলস আলোচনা করা হয় নাই। আমরা পড়বো একটু পরে, আমাদের প্রাণীবিজ্ঞানের বিশাল টপিক আসতেছে। এরা হচ্ছে কি বহুকুশি থাকবে,
ভিন্ন বুঝি স্বভাবের হয়, এদের থেকে কী থাকে না, এই যে কুশপাচিরে দেখেন, এই যে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কুশপাচির থাকবে না, প্লাস্টিক থাকবে না, কুশগহ্বর, এই প্রত্যেকটা হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য। উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো এখানে সাধারণভাবে আমরা কি দেখতে পাই না। আর এদের প্রধানত কী হয়, জনন প্রক্রিয়া কী করে, বংশ বিস্তার করে, এটা আমরা খুব ভালোভাবেই জানি। যদি আমাদের এরকম হইতো, বিশেষ করে অজনজনন অথবা অঙ্গজনন হইতো, তাহলে দেখতেন আমাদের এই হাত থেকে অথবা শরীরের কোনো পার্টস থেকে আরেকটা মানুষ তৈরি হয়ে যেত। এটা এখানে বিশেষ করে এর জন্য সম্ভব হয় নাই, এনিমিলাতে এটা সম্ভব না। আর ভ্রূণ বিকাশকালে টিস্যুর অভিপ্রাণ বা মাইগ্রেশন বা পুনর্বিন্যাস ঘটে। উদাহরণ হিসাবে আমরা দুইটা উদাহরণ, খুব বিখ্যাত পরিমাণ যে আমাদের দুইটা উদাহরণ আছে, সেই উদাহরণ দুইটা আমরা এখানে কী করলাম, আলোচনা করা হয়েছে। একটা হোমো কি আছে, স্যাপিয়েন্স মানুষ, আর একটা ডোটোফাইনাস, বিশেষ করে ব্যাঙের যে উদাহরণটা আছে সেটা দেওয়া হয়েছে এখানে। এই 5 রাজ্য ভিত্তিক যে এটা আছে, তুলনামূলক পার্থক্য আছে। তুলনামূলক পার্থক্য এটা পড়লে আপনাদের বেসিক লেভেলটা একেবারে দেখবেন খুব ভালো করে মনে থাকবে। এটা আমি এখানে আলোচনা করব না, কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। বিশেষ করে কোষের ধরন, কোন ধরনের, ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক। এখানে একটা প্রোক্যারিওটিক ছাড়া বাকি সবাই কি দেখেন ইউক্যারিওটিক। কোষের ধরনের মধ্যে দেখেন এটা এককোষী, আর বেশিরভাগ কি এককোষী, তারপর কিছু বহুকোষী আছে, বাকি গুলাই কি বহুকোষী। তো এরকমভাবে কোষপ্রাচীর কী কী দ্বারা তৈরি আছে, সেইভাবে পুষ্টির কী আছে ধরন, এটা আলোচনা করা আছে। ফাইলোজেনেটিক রিলেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ফাইলোজেনেটিক রিলেশনশিপটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই যে গ্রুপগুলো আছে এখানে মনেরা রাজ্য যেটা আছে সেটা হচ্ছে কি বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবাই এরা সবচেয়ে কি অনুন্নত, মানে বিবর্তন ধারা যদি হিসাব করি, তাহলে সবার আগে এই মনের রাজ্য যারা প্রাণী বা অথবা যারা আছে তারা সর্বপ্রথম পৃথিবীতে আসছে বিবর্তন ধারা অনুসারে। তারপর যদি যাই মনেরা থেকে কিছু বৈশিষ্ট্য আছে কি আমাদের প্রতিষ্ঠা, মানে মনেরা থেকে এরা কি কিছুটা উন্নত লেভেলের। যদি বিবর্তনের ধারা চিন্তা করেন, যে মনের পরে যে জীবগুলো আছে তারা হচ্ছে প্রতিষ্ঠার যে জীবগুলো আছে তারা, তারপরে ছত্রাক, তারপরে প্লান্টে, এনিমেলা, এইভাবেই মোটামুটিভাবে আমরা ফাইলোজেনেটিক একটা কি রিলেশনশিপ ওইখানে মোটামুটিভাবে আমরা দেখতে পাই। আচ্ছা, আমাদের আজকে মোস্ট বা গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হচ্ছে দেখেন নন কর্ডাটার শ্রেণীবিন্যাস। এটা দেখেন, এটা আমাদের জন্য একটু হয়তো বা যারা ওই উদ্ভিদবিজ্ঞান পড়ছেন 4 বছর অনার্স করছেন তাদের জন্য নতুন হইতে পারে। নতুন না, আমরা পড়ে আসছি, এটা আমাদের মাধ্যমিকের বইগুলোতে ছিল, তারপরে আমাদের ইন্টারমিডিয়েট ছিল, দুইটা জায়গাতেই ছিল। তো মাধ্যমিক বইগুলোতে একটু সহজ লেভেল ছিল, আর আমার এখানে আজকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট বই থেকে, বিশেষ করে প্রথম অধ্যায়ে এটা পাবেন, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মধ্যে এই টপিকটা আছে, শেষের দিকে আপনারা এই টপিকটা দেখতে পাবেন। তো এই টপিকটার মধ্যে আমরা একটু দেখি, কমেন্টসগুলো একটু খেয়াল করি। আচ্ছা, মেহেলিমা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাকে আমি খুঁজতেছিলাম, আপনি তো প্রতিদিন আসেন এবং একটা করে সালাম দেন। চিন্তা করতেছিলাম যে আপনি আবার কোথায় গেলেন। আচ্ছা, এরপরে দেখেন মোটামুটিভাবে আমাদের আর যে বিষয়গুলো আছে সেটার মধ্যে দেখেন এই নন কর্ডাটা আর কর্ডাটা, বিশেষ করে আমাদের ডিটেলস আছে নন কর্ডাটার মধ্যে আমাদের এখানে 8টা রাজ্য আছে। বিশেষ করে আমাদের এই 8টা রাজ্য আমরা খুব পড়বো ভালো করে, 8টা পর্ব, যেটাকে পর্ব বলা হয় বা ফাইলাম, এই 8টা পর্ব একটু ডিটেলস পড়বো। আর কর্ডাটার মধ্যে একটু ডিটেলস আছে, যে কর্ডাটা পর্বগুলো আবার বিভিন্ন শ্রেণী উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে, সেইগুলো আমাদের সিলেবাসের অংশ। তো এই কর্ডাটা অথবা নন কর্ডাটা পড়ার আগে আমরা একটু একটা জিনিস দেখে আসি। দেখেন, এটা পরে পড়ি। তো এটার আগে একটু সাপ্লিমেন্টারি আমরা একটু নোটটা যদি একটু খেয়াল করি, এই সাপ্লিমেন্টারি নোটটার মধ্যে প্রথম যে একটা জিনিস দেখেন, এখানে একটা বিষয় বলছে, এই যে আমাদের নটকর্ড এই যে বিষয়টা আছে সেটা কি, এটা একটু খেয়াল করি আমরা। এই নটকর্ড যেটা আছে সেটা হচ্ছে কি প্রাণীদের দেহের পিঠের মাঝখানে বরাবর অবস্থিত নরম নমনীয় দণ্ডাকার একটা অঙ্গ। বিশেষ করে যেটা আমাদের বর্তমান সময়ে যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ডটা আছে, এই মেরুদণ্ডটা প্রথম দিকে কি থাকে, নরম থাকে, নমনীয় থাকে, দণ্ডাকার থাকে। এই নটকর্ডটাই ধীরে ধীরে আস্তে আস্তে কিসে রূপান্তর ঘটে, মেরুদণ্ডতে রূপান্তর ঘটে। তো এই কথাটাই বলছে যে প্রাণীদের দেহের পিঠে মাঝ বরাবর অবস্থিত নরম নমনীয় দণ্ডাকার একটা কি আছে, দণ্ডের মতো অঙ্গ, সেটাকে আমরা কি বলি, নটকর্ড বলি। ভ্রূণীয় অবস্থায় প্রাণীদের দেহকে কি করে শক্ত কাঠামো দেয়। এটা কেবল কর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। এটা কি আপনি কাদের মধ্যে পাবেন না, নন কর্ডাটা যারা আছে, এই কর্ডাটা ছাড়া বাকি যে পর্বগুলো আছে নন কর্ডাটা, তাদের মধ্যে এটা দেখা যায় না। এই টার্মগুলো আমাদের একটু পরে আসতেছে সেখানে। এরপরে দেখেন কি আছে, আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি গলবিলীয় ফুলকারন্দ কি। আচ্ছা, এটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের যে গলবিল আছে, বিশেষ করে আমরা যদি আমাদের পুষ্টিতন্ত্রটা দেখি, বা পুষ্টিতন্ত্রের এখানে গলবিল পাবেন। এই গলবিলের দেখেন যে দুই পাশে অবস্থিত কিছু কি আছে, ছিদ্র বা রন্ধ্র আছে।
এইগুলা কিসের জন্য ব্যবহার করা হয়? শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহার করা হয় এবং অথবা কি করা হয় যে প্রাথমিক অবস্থায় খাদ্য ছাঁকনের জন্য এটা ব্যবহার করা হয়। আর এইটাকে বলা হয় কি আমাদের মোটামুটি গলবিলীয় ফুলকারন্দ। আচ্ছা, এটার যদি আমরা একটু বলি সেটা স্বাভাবিকভাবেই এই গলবিলীয় ফুলকারন্দ যেটা আছে সেটা কি করডা পর্বতে থাকে, নন করডাতে থাকে না। দেখেন করডাটা যারা আছে সেটা কি বলছে যে জীবনচক্রে যে কোনো দশায় ভ্রূণ অবস্থা হইতে পারে অথবা পূর্ণাঙ্গ অবস্থা হইতে পারে এই গলবিলীয় ফুলকারন্দ কি থাকে। উদাহরণ হিসেবে মাছ, মানুষ, ব্যাঙের কথা বলছে, আর আমরা জানি এইগুলো করডাটার বৈশিষ্ট্য। আর নন করডাটার মধ্যে এগুলো সাধারণত গলবিলীয় ফুলকারন্দ থাকে না। আপনার জানা বিষয় দরকার সেটা হচ্ছে গলবিলীয় ফুলকারন্দ কার আছে বা কার নাই সেটা। আচ্ছা, এরপরে যদি আমরা একটু যাই সেটা হচ্ছে পায়োলেস মানে কি? তো পায়ু পশ্চাৎ লেজ কি? যে সাধারণত প্রাণীদের পায়ুশিরদের ঠিক পিছনে অবস্থিত পেশিবহুল লেজের অংশকে বলা হয় কি? পায়ু পশ্চাৎ লেজ বলা হয়, যেটা দিয়ে আমাদের মোটামুটিভাবে চলাচল এবং শরীরে ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। স্বাভাবিকভাবে এটা দেখেন যে আমাদের করডা পর্বে যারা আছে জীবনচক্রের কোনো না কোনো স্তরে পায়ু পশ্চাৎ লেজ থাকে, বিশেষ করে বিড়াল, মাছ, মানুষের ভ্রূণীয় অবস্থায় থাকে। যে কথাটা এখানে বলছে যে সাধারণত বিড়ালের একটা লেজ আছে, মাছের লেজ আছে, বা অন্যান্য করডা পর্বে সবারই মোটামুটি কি লেজ থাকে। মানুষেরও কি আছে? লেজ আছে। তো এই মানুষের লেজটা কোন অবস্থায় থাকে? ভ্রূণ অবস্থায় থাকে। পরবর্তী এটা থাকে না, মোটামুটি সেটা জড়িয়ে যায় বা অন্য কোনো অঙ্গে রূপান্তর ঘটে যায়। দেখবেন মাঝে মধ্যে সম্ভবত আমাদের ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়াতে মনে হয় এরকম একটা কয়েকজন মানুষ আছে বিবর্তন হিসেবে ওদের লেজ মোটামুটি দেখা যায় মিউটেন্টের পিছনে আছে, এরকমও বিভিন্ন ভিডিও দেখা যায়। আচ্ছা, এরপর যদি আমরা একটু খেয়াল করি এই নন করডা পর্ব যারা আছে তাদের মধ্যে সাধারণত এই পশ্চাৎ পায়ু লেজটা সাধারণভাবে থাকে না। আচ্ছা, এটা পায়ু পর্যন্ত থাকে। এরপরে আমাদের আরেকটা টার্ম আসতেছে, এই যে বিশেষ করে কি আছে স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত অঙ্কীয় নিডেট, বিষয়টা কি? আচ্ছা, স্নায়ুরজ্জু তো আমরা মোটামুটিভাবে চিনি, আমাদের নার্ভের যে অংশগুলো আছে সেগুলোকে স্নায়ুরজ্জু বলা হয়। এইগুলো শরীরের ভিতরের দিকে অথবা পেটের দিকে থাকে। বিশেষ করে যারা নন করডা পর্বের প্রাণী আছে তাদের ভিতরে আপনার এই স্নায়ুরজ্জুগুলো সাধারণত কোন দিকে পাবেন? সাধারণত শরীরের ভিতরের দিকে পাবেন, নাহলে পেটের দিকে পাবেন। এটা নন করডা পর্বের মানে বিশেষ করে স্নায়ুগুলো শরীরের পেটের ভিতর দিয়ে চলে যায়। আর নিরেট কথাটা বলছে এরকম যে স্নায়ু রজ্জুগুলো ভিতরে ফাঁফা নয়। বিশেষ করে যারা নন করডা পর্বের প্রাণী আছে তাদের এইগুলা কি থাকে? নিরেট থাকে, মানে ফাঁফা থাকে না, মানে সম্পূর্ণ নিরেট বা শক্ত তন্তু দিয়ে গঠিত হয়। আর গ্রন্থিযুক্ত যে কথাটা বলছে সেটা দেখেন এখানে স্নায়ু রজ্জুর নির্দিষ্ট দূরত্ব পরপর স্নায়ু কোষগুলোর গুচ্ছ অথবা কি থাকে? গ্রন্থি থাকে, মানে স্নায়ু রজ্জুগুলো একটু পরপর কি থাকবে? বিভিন্ন ধরনের গ্রন্থিতে যুক্ত থাকবে। আমি কিন্তু এটা একটু পরে যখন এইখানে পড়বো এইখানে এই টার্মগুলো সবগুলো টার্ম আছে, এই যে এইখানে দেখেন প্রত্যেকটা টার্মই আছে, সেইগুলার সাপ্লিমেন্টারি আকারে আমি এখানে পড়াচ্ছি বিষয়গুলো বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কি আছে করডাটা পর্বের মধ্যে এটা পড়ে আসছি যে করডাটা পর্বের মধ্যে কী পাবেন? নন করডাটা পড়লাম আমরা যে সাধারণত স্নায়ুরজ্জুগুলো কি থাকে? অঙ্কীয় থাকে, মানে পেটের দিকে থাকে, নিরেট থাকে, সলিড থাকে অথবা কি গ্রন্থিযুক্ত থাকে। আর করডাটার মধ্যে যা পারবেন সম্পূর্ণ উল্টা পড়বেন, একেবারে মোটামুটি উল্টা, যে স্নায়ুরজ্জুগুলো শরীরের কি থাকে? পৃষ্ঠদেশীয় বা পিঠের দিকে থাকে অথবা ফাঁফা থাকে বা গ্রন্থিহীন থাকে। আচ্ছা, এরপর দেখেন রক্ত রসের মধ্যে হিমোগ্লোবিনের অবস্থানটা। তো এইখানে যে কথাটা বলছে সেখানে বলছে যে আমাদের হিমোগ্লোবিনের অবস্থান আমরা যদি একটু খেয়াল করি আমাদের বলছে কি যে রক্তে হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে। আমাদের রক্তের বিষয়টা তো আমরা মোটামুটি প্রত্যেকে অবগত আছি যে রক্তে সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে কি রক্তকণিকা। তো রক্তকণিকা আবার তিন ধরনের, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, তারপরে কি আছে আমাদের শ্বেতকণিকা। আর রক্তরসটা হচ্ছে রক্তের যে তরল অংশটা আছে সেটাকে রক্তরস বলা হয়, আর রক্ত তরল অংশ ছাড়া কিছু কি আছে কণা পাওয়া যায় সেগুলো রক্তকণিকা বলা হয়। যদিও আধুনিক কনসেপ্ট অনুসারে সেগুলোকে কি কণিকা বলে না, সেগুলো রক্তকুশি বলা হয়। তো সেইখানে বলছে যে বিশেষ করে নন করডাটা যারা আছে, এই যে নন করডা পর্বের প্রাণী যারা আছে তাদের দেখেন যে হিমোগ্লোবিন বা অন্য শোষক রঞ্জক যেগুলো আছে সেগুলো কোথায় পাবেন? আমি রসের মধ্যে পাবেন বা প্লাজমার মধ্যে পাবেন, বিশেষ করে কেঁচু। মানে বিশেষ করে কেন পাওয়া যায়? কারণ তাদের রক্তের মধ্যে কি থাকে না? লোহিত রক্তকণিকা থাকে না। আমরা একটু একটা বিষয় জানি যে সাধারণত হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন পাওয়া যায় লোহিত রক্তকণিকার মধ্যে। যেহেতু তাদের হিমোগ্লোবিন থাকে না সেহেতু যেহেতু তাদের লোহিত রক্তকণিকা থাকে না, কাদের? নন করডা পর্বের প্রাণী যারা আছে সেহেতু তাদের রক্তরসের মধ্যে কী পাওয়া যায়? হিমোগ্লোবিনটা পাওয়া যায়। আর করডা পর্বের মধ্যে তো কোনো কথাই নাই। করডার মধ্যে আমরা জানি যে লোহিত রক্তকণিকা আছে এবং হিমোগ্লোবিনগুলো রক্তরসের মধ্যে কী হয়? কণিকা আকারে লোহিত কণিকা রূপে অবস্থান করে। এই যেখানে বলে আছে দেখেন সুনির্দিষ্ট লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল আরবিসি ভিতরে অবস্থান করে। আচ্ছা, এইগুলো আমাদের আরও একটা টপিক আসতেছে হেপাটিক
পোর্টাল, যেটাকে বলা হয় পোর্টাল তন্তু। সাধারণত আমরা একটা বিষয় জানি, সেগুলো হচ্ছে কি আমাদের রক্তগুলা কোষিক জালিকা থেকে উৎপন্ন হয়ে আমরা যদি একটু হিসাব করি সেগুলো হৃৎপিণ্ডে ফিরে আসে। আমরা জানি রক্তগুলা কী হয় আমাদের দেহ থেকে হৃৎপিণ্ড হয়ে সেগুলা কী হয় ধমনী, শিরা, উপশিরার মাধ্যমে কী হয় কোষিক নালিকা পর্যন্ত যায়। কিন্তু বলছে যে বিশেষ সংবহন তন্ত্রে পরিপাক নালী যেগুলো আছে পাকস্থলী অথবা অন্ত্র থেকে রক্ত হৃৎপিণ্ডে না গিয়ে প্রথমে কোথায় যায় দেখেন, সেগুলো হচ্ছে পোর্টাল শিরাতন্ত্রের মাধ্যমে যকৃতে প্রবেশ করে, মানে লিভারে প্রবেশ করে। তাকে বলা হয় হেপাটিক পোর্টাল তন্ত্র বলে। আর এটি কী করে রক্তের পুষ্টি মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিষাক্ত পদার্থ কী করে দূর করতে সহায়তা করে। তো এই হেপাটিক কোপাটিকা দেখেন যে নন কর্টাপর প্রাণী যারা আছে তাদের মধ্যে কি যকৃতে হেপাটিক পোর্টাল তন্ত্র সাধারণত থাকে না। পরিপাক নালী থেকে রক্ত সরাসরি মূল রক্ত সংবহনতে চলে আসে। আর কর্টাপরের মধ্যে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে। চোখের উদ্ভব, চোখগুলো আপনার যদি একটু খেয়াল করি আমরা, সেটা যদি একটু দেখি, সেটা হচ্ছে নন করাটা যারা আছে তাদের চোখ প্রধানত ভ্রূণীয় ত্বক বা বহি ত্বক থেকে সরাসরি তৈরি হয়। এদের চোখ গঠনের মস্তিষ্কের কোনো সরাসরি ভূমিকা থাকে না। মানে যদি সহজ কথা বলি আমরা, চোখটা কই থেকে রূপান্তর ঘটে আমাদের চোখ গঠনের মস্তিষ্কের কোনো ভূমিকা নেই, সরাসরি আমাদের ভ্রূণীয় ত্বক অথবা বহিত্বক যেটা আছে সেটা থেকে কী হয় চোখ তৈরি হয়। আর এই করোটা পর্বের একটা বিষয় আছে, এই চোখটা কি আবার অগ্র মস্তিষ্কের সাথে কি আছে লিঙ্ক আপ করা বা যুক্ত করা থাকে। এখন যদি আমরা একটা তুলনামূলক ছক পড়ি করাটা অথবা নন করাটার বিষয়টা, সেটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে বিষয়টা আছে আমাদের করাটা অথবা নন করাটা আমরা একটু খেয়াল করি। এটা কিন্তু আমরা একেবারে সাপ্লিমেন্টারি আকারে পড়ে দিচ্ছি, এটা ওইখানে পাবেন না। প্রথম কথা হচ্ছে কি দেখবেন এইখানে খুবই সহজ এই কারণে বলতেছি, খালি দেখবেন একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নাই, এরকমই। নটকটের কথা যদি আমরা পড়ি, নটকট ভ্রূণীয় অবস্থায় বা আজীবন কি থাকে করাটার মধ্যে নটকট থাকে, আর নন করাটার মধ্যে কি জীবনে কোনো দশায় আপনি কী পাবেন না, নটকট পাবেন না। গলবিলীয় ফুলকারন্দ যেটা একটু আগে পড়ে আসছিলাম, সেটা সাধারণত করাটার মধ্যে থাকে, জীবনে যে কোনো দশায় পাবেন। আর নন করাটার মধ্যে সেটা সাধারণত কি থাকে না। আচ্ছা, এগুলো আমাদের এটা। এরপরে আমাদের কি আছে পায়ু পশ্চাৎ লেজ। সাধারণভাবে আমরা আগেই পড়ছিলাম যে নন কর্ডের মধ্যে পায়ু পশ্চাৎ লেজ নেই, আর এটার মধ্যে আছে। স্নায়ুরজ্জুর কথা যদি বলেন তাহলে সেটা দেখবেন যে স্নায়ুরজ্জু কোন কোন দিকে থাকে। সাধারণত আমাদের নন কর্ডের মধ্যে কি থাকে অঙ্কীয়, মানে পেটের দিকে থাকে এবং নিচে থাকবে গ্রন্থিযুক্ত থাকবে। আর এটার কি থাকবে সে সাধারণত পৃষ্ঠীয় দেশে, তারপরে কি থাকবে ফাঁফা থাকবে বা গ্রন্থিহীন থাকবে। হৃৎপিণ্ডের অবস্থান যদি আমরা একটু খেয়াল করি, হৃৎপিণ্ডের অবস্থানগুলো সাধারণত শরীরে কোথায় থাকে অঙ্কি দেশে বা বুকে বা পেটের দিকে থাকে আমাদের কর্ডটা যারা আছে। আর এদের হৃৎপিণ্ড থাকে শরীরের পৃষ্ঠদেশে, মানে পিঠের দিকে। হিমোগ্লোবিনের অবস্থান আমরা একটু দেখলাম একটু আগে, লোহিত কণিকার ভিতরে থাকবে হিমোগ্লোবিন, আর রক্তরসের মধ্যে হিমোগ্লোবিন থাকবে নন কর্ডা যারা আছে। হেপাটিক পোর্টাল তন্ত্রের কথা আমাদের বলা হয়েছে অলরেডি। চোখের উদ্ভব কোথায় থেকে ঘটে, সরাসরি আমাদের দেহ ত্বক যেটা আছে সেখান থেকে কী হয় চোখের উদ্ভব ঘটে এবং মস্তিষ্কে কী হয় স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটে। এখন দেখেন আমরা যদি এখানে একটু আসি তাহলে আপনাদের খুবই সহজ হবে নন কর্ডা পর্বের মধ্যে। তো প্রথম যে বৈশিষ্ট্যগুলো বলছে, প্রাণীদেহের যেসব প্রাণীদেহে কি দেয় নটকট থাকে না, তাদেরকে নন কর্ডাটা বলা হয়। আমার মনে হয় না এখানে এটি আরেকবার পড়া দরকার আছে। দেখেন এই যে নটকটের কথা বলা হয়েছে, গলবিলীয় ফুলকারন্দের কথা বলা হয়েছে, পশ্চাৎপায়ু লেজের কথা বলা হয়েছে, স্নায়ুরজ্জু কীরকম এর কথা বলা হয়েছে, তারপর রক্ত সংবহনতন্ত্র কথা বলা হয়েছে। এখানে প্রত্যেকটা টপিকই আলোচনা করা হয়েছে। এখন আমরা নন কর্ডা পর্বে যে পর্বগুলো আছে সেই পর্বগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এই পর্বগুলোর মধ্যে আমরা আরেকটা বিষয় জানি যে আমাদের প্রাণী জগতে যত প্রাণী আছে এর মধ্যে কত 90 থেকে 95% হচ্ছে কি নন কর্ডা পর্বের প্রাণী, বাকিগুলো হচ্ছে কি আমাদের মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, তো প্রথম যে পর্বটা আস্তে আস্তে সেটা হচ্ছে পরিফেরা। এইখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। আর এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখবেন এখানে যেগুলো একটু বোল্ড করা আছে, যেহেতু সেটা আপনাদেরকে দিব, এই বোল্ড করা অংশগুলো আপনারা কী করবেন একটু ভালো করে পড়বেন। বিভিন্ন টার্মগুলো নিয়ে প্রশ্ন আসে, যেমন একটা টার্ম দিয়ে বলবে এটা কোন রাজ্যে দেখা যায়, যে কোনো একটা টার্ম নিয়ে আসতে পারে, উদাহরণগুলো পড়বেন, উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন আসে। তো প্রথমে যে কথাটা বলছে সেটা হচ্ছে পরিচিতি। যদি এদেরকে কী বলা হয় ছিদ্র প্রাণী বলা হয়, অথবা স্পঞ্জ বলা হয়, অথবা জুফাইটা বলা হয়, যে কোনো তিনটা নাম থেকে যে কোনো একটা নামে মানে সাধারণত চেনা বা পরিচিত হয়। আচ্ছা, এই পর্বের প্রাণীর সদস্যগুলো সবচেয়ে প্রাচীনতম, যেহেতু এটা আমাদের প্রথম পর্ব তাহলে মানে এই পর্বের প্রাণীর সদস্যগুলো কী হবে প্রাচীনতম হবে এবং সরল প্রকৃতি হতে পারে, এটা এমসিকিউ আসতে পারে। আর এটার নামকরণটা দেখেন কি 1836 সালে রবার্ট এডমন্ড গ্রেন সর্বপ্রথম পর্বটি কী করে নামকরণ করেন। আর এই পর্বের প্রাণীর সংখ্যা কত এখন পর্যন্ত, এটা হচ্ছে কত 8659টি। এই টপিকগুলো আমাদের বেশিরভাগ ইয়ার থেকে নেওয়া আমাদের মাধ্যমিক ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্র বই থেকে নেওয়া। আচ্ছা,
এইখানে কিছু বিষয় একটু খেয়াল করেন যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো যদি তাকাই, এখানে একটু আমি শুরুতে বারবার বলতেছিলাম যে কথাটা, যারা উদ্ভিদ বিজ্ঞান থেকে পড়াশোনা করছেন তাদের জন্য এই বিষয়টা হয়তো বা আপনার ইন্টারমিডিয়েট পড়ছেন অনেক আগে, ভুলে যাওয়ার কথা। তবে এখানে ভুলে গেলেও খুব আহামরি কষ্ট, মানে কঠিন কোনো কিছু না, টার্মগুলো একটু মনে রাখলে হবে, শুধু টার্মগুলোর দিকে খেয়াল রাখবেন, কারণ যেহেতু এটা আমাদের লিখতে হবে না বা পুরোপুরি মুখস্থ করার দরকার নাই, সেহেতু আমাদের যদি আমরা একটু টার্মটা খালি মনে রাখতে পারি, তাইলেও মানে খাতা পড়তেছেন নোট আকারে লিখে রাখলেন যে পরিফেরা টার্ম কী কী আছে, পিকনোডোডার্ম, তারপরে কি আছে আমাদের স্পঞ্জোস্ফিল, এই টার্মগুলো আমরা কই দেখতে পাই, পরিফেরা পর্বে দেখতে পাই, তাইলেই হবে। তো প্রথম যে বিষয় হচ্ছে দেহে অসংখ্য কোষ নির্মিত হলেও এরা কী করে, টিস্যু গঠন করে না। মানে এই যে পর্বের প্রাণীটা আছে, এই পর্বের প্রাণীগুলো কী করে, সাধারণত অসংখ্য কোষ তৈরি হয়, মানে কোষ দ্বারা নির্মিত, কিন্তু এই কোষগুলো মিলে কোনো কী করে না, টিস্যু তৈরি করে না। টিস্যু কী বিষয়টা সেটা আমরা খুব ভালো করে জানি, টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ, মানে যেগুলো কী করে একই ধরনের কাজ, একই ধরনের সব কিছু করে, সেটাকে আমরা কী বলি, টিস্যু বলি। আচ্ছা, এরপরে দেখবো আমরা দেহ প্রাচীর কী। দেহ প্রাচীরের মধ্যে বলছে যে বাইরের দিক থেকে কী থাকে আমাদের পিনাকোডার্ম, ভিতরের দিকে থেকে কী থাকে, কোয়ানোডার্ম নামক দুইটি স্তরে বিন্যস্ত থাকে। স্তর দুইটির মাঝে কী থাকে, মেসোহাইল নামক কী থাকে, জেলাটিনাস বা জেলির মতো প্রোটিন ম্যাট্রিক্স থাকে। তার মানে আমরা দুইটা জিনিস পেলাম, এটা দুইটা স্তরে গঠিত আছে। দুইটা স্তরের মধ্যে আমাদের বাইরের দিকে স্তরটার নাম কি, পিনাকোডার্ম, আর ভিতরের দিকে বলা হয় কি, এটাও ডার্ম, দেখেন ডার্মই আছে, কোয়ানোডার্ম। তাহলে বাইরের দিকে স্তরটার নাম হয়েছে পিনাকোডার্ম, ভিতরের দিকে বলা হয় কি, কোয়ানোডার্ম, দুইটা স্তরে বিন্যস্ত। আর মাঝখানে আমাদের কি থাকে, একটা জেলাটিনাস মানে জেলির মতো একটা পদার্থ থাকে, যেটা প্রোটিন ধর্মী, এবং সেটা কি থাকে বলে, মোসোহাইল নামক একটা পদার্থ থাকে। আচ্ছা, এরপরে দেখেন যে কি আছে আমাদের, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত স্পিকিকুলাস নির্মিত সূক্ষ্ম কাটা বা কোলাজেন নির্মিত কী থাকে, প্রোটিন থাকে, যেটাকে স্পঞ্জিন ফাইবার কী থাকে, সংযুক্ত থাকে। এইখান থেকে এই প্রশ্নটা আমার মনে হয় একটা পরীক্ষাতে আসছিল, যে কি আছে আমাদের স্পিকিউলস, এই স্পিকিউলস যেটা আছে সেটা মানে কোন পর্বের প্রাণীদের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে আমাদের দেহ গহ্বর, এটা অবস্থিত, সেটা হচ্ছে কি আমাদের স্পঞ্জোসিল বা কি আছে আমাদের প্যারাগ্যাস্ট্রিক গহ্বর, বা কি আছে এটা কি আসকুলাম নামক ছিদ্র দেহের বাইরে কি থেকে উন্মুক্ত থাকে। এই যে এই টার্মগুলো আসবে, যে আসকুলাম এটা কোন পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়, এরকম যদি আসে আমাদের, তাহলে কি করতে হবে, এটা এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপর যদি আমরা যাই কি আছে, দেহের ছিদ্রপথে কি থাকে, অসংখ্য কি থাকে, অস্ট্রিয়া থাকে, ছিদ্রপথ থাকবে, দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকবে, ছোটো ছোটো এরকম কি থাকে, ছিদ্র থাকে। আর এই ছিদ্রগুলো দিয়ে কি করা হয়, সাধারণত খাদ্য, অক্সিজেন, জল দেহে প্রবেশ করে বা পানি প্রবেশ করে। তারপর দেখেন আমাদের কোয়ানোসাইট বা কলার কোষ নামক কি থাকে, ফ্লাজেলাযুক্ত কোষ থাকে। তারপরে বিশেষ কিছু নালিকা তন্ত্র থাকবে, যেগুলোকে আমরা কি বলতেছি, যেমন ক্যানেল সিস্টেম থাকে নালিকা, অথবা ওয়াটার ক্যানেল সিস্টেম থাকে। এরা সাধারণত কী হয়, উভয়লিঙ্গ হয়। পরিপাক পরবর্তী অজনন, বিশেষ করে বার্ডিং বা কী আছে জেমিউলের মাধ্যমে সৃষ্টি, অথবা যৌনজনন পদ্ধতি কী করতে পারে, জনন সম্পন্ন হতে পারে। বহুকোষী প্রাণীরা কী থাকে, সাধারণত সেসেল বা নিশ্চল থাকে, এই অর্থটা একটু খেয়াল রাখবেন, ইংলিশ টার্মটা। এরা যে কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকতে পারে, মানে প্রাণীগুলো কী করতে পারে, মানে কোনো একটা বস্তুর সাথে কী হয়, যুক্ত হয়ে থাকে। তারপরে কি আছে আমাদের পুনরুৎপাদনের ক্ষমতা খুব বেশি। জীবনচক্রে সাঁতাররত অবস্থায় কি আছে, অ্যামফিব্লাস্টুলা অথবা কি আছে প্যারেনকাইমুলা লার্ভা দেখা যায়, দুইটা লার্ভার কথা বলা হয়েছে। এরা অধিকাংশ সামুদ্রিক, এরা কি আছে স্পঞ্জিলিডা গোত্রের প্রাণী, সাধারণত মিঠা পানির মধ্যে এরা কী করে বসবাস করে। তবে এইখানে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে উদাহরণটা একটু পড়তে হবে। উদাহরণটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, যে স্পঞ্জিলা আছে, স্কাইফা আছে, তো এই ধরনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন নিডারিয়া যে বিষয়টা আসতেছে। তো এই নিডারিয়ার বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে, এই নিডারিয়াকে কী বলা হয়, সমুদ্রের ফুল বলা হয়, মানে ফ্লাওয়ার অফ সি বলা হয়। খুব সুন্দর একটা বলা হয়, সমুদ্রের ফুল। আচ্ছা, অথবা সমুদ্রের রেইন ফরেস্ট, অথবা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, অথবা আরেকটা নাম আছে কি ভাবিরন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা পর্বের প্রাণীর নাম হয়েছে কি, এই নিডারিয়াকে বলা হয়। আচ্ছা, কেন বলা হয়, কারণ এরা সমুদ্রের নিচে মানে আপনার বিভিন্ন বস্তুর সাথে লেগে থাকে এবং দেখতে ফুলের মতো দেখায় বলে এদেরকে কী বলা হয়, সমুদ্রের ফুল বলা হয়। আর পূর্বের নাম ছিল সিলেন্ট্রেট্রা, যেটা আমরা বইয়ে পড়ে আসছিলাম, আমাদের সময় সম্ভবত ক্লাস এতে ছিল, 6-7 ছিল, ভুলে গেছি, মনে নাই। তারপর বলছে সামুদ্রিক বল্লা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ।
এই সামুদ্রিক বলা যেটা আছে সেটা হচ্ছে নিডারিয়া পর্বের একটা অন্তর্গত প্রাণী। আর নামকরণের কথা বলা আছে এখানে, হ্যাডস্ট্যাক কত সালের দিকে, 1888 সালের দিকে পর্বে নামকরণ করেন। কিছু প্রজাতির কথা বলছে যে ওয়ার্ল্ড ব্যাপী আছে 10,000-এর মতো, আর বাংলাদেশে আছে 100-র মতো। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো খুব আমরা ছোট করে আলোচনা করছি সেটার মধ্যে দেখেন যে সাধারণভাবে কোষগুলা কি টিস্যু মাত্রা মানে কি সেল টিস্যু গ্রেডেড মানে প্রথম বহুকোষী। তারপরে আছে আমাদের অরীয় প্রতিসম। প্রতিসম আমাদের বিষয়গুলো মনে আছে যে আমরা বিভিন্ন দিক দিয়ে যদি একে ভাগ করি, এটা ফুলের মধ্যে আমাদের আছে। আচ্ছা, তারপরে আমাদের আছে কি দ্বিভ্রূণস্তরী, অ্যাক্টোডার্ম অথবা এন্ডোডার্ম, পরে যা ডার্মিস অথবা গ্যাস্ট্রোডার্মিস, মধ্যবর্তী স্তরের নাম আছে কি আমাদের মেসোগ্লিয়া। তার মানে এখানেও আমাদের কয়টা স্তর পাবেন? 3টা স্তর পাবেন। একটা স্তরের নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, একটা নাম হচ্ছে কি এন্ডোডার্ম। খুব মজার ব্যাপার, এখানে খুব সহজে মনে থাকবে। মাঝখানে পরে যেটা আছে এপিডার্মিস তো আছে আমাদের। তারপরে বলছি কি মধ্যবর্তী স্তরের নাম হচ্ছে মেসোগ্লিয়া। এই কথাটা আসবে যে মেসোগ্লিয়া কোন পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। এরপরে আমরা যদি যাই নিডোসাইট অথবা নিডোব্লাস্ট নামক কাঁটাযুক্ত কোষ বিদ্যমান, এটা ইম্পর্টেন্ট আমাদের, নিডোসাইট অথবা নিডোব্লাস্ট। আর নিডেরিয়ান দংশন বা অঙ্গাণু নেমাটোসিস্ট, এটাও আমাদের একটু রাখতে হবে। প্রাণীদের আত্মরক্ষা অথবা কি খাদ্য গ্রহণ অথবা দেহের কোষ পরিষ্কার শূন্য রাখার কাজে ব্যবহার করা হয়। এদের প্রত্যেকটা দেখবেন পরিপাক যন্ত্রের নাম কি, পরিপাক সংবহন যন্ত্রের নাম হচ্ছে সিলেন্টেরন নামক কি থাকে, পরিপাক সংবহন থাকে। আচ্ছা, এরপরে পরিপাক হচ্ছে কি বহুকোষী এবং অন্তঃকোষী দুইভাবে থাকতে পারে। বহুরূপী তারা পড়বেন। জীবনচক্রের সাধারণত কী কী দেখা যায়? মেটাজেনোসিস অথবা কি আছে পলিমরফোফিজম, এইগুলো দেখা যায়। বেশিরভাগ হচ্ছে সুস্বাদু প্রাণী, তবে বাকি সবাই কি সামুদ্রিক। উদাহরণগুলো মনে রাখবেন: হাইড্রা, জেলিফিশ, সামুদ্রিক কলম, সামুদ্রিক কোরাল, সাগর কুসুম, সাগর পাখা, সমুদ্র পালক। এই প্রত্যেকটা কুশের কিসে পাওয়া যায়? আমাদের নিডারিয়ার মধ্যে। আচ্ছা, আমরা এখন যে পর্বটা পড়বো সেটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। আমি আগে বলতেছি এটা কিন্তু প্রাণীবিজ্ঞানের অংশ, এবং এখান থেকে খুব সুন্দর প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে একটা, এবং খুব সুন্দর মানের প্রশ্ন করা যাবে এখান থেকে। এইগুলো যখন আপনারা ওই যে মেডিকেল অথবা ইউনিভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা পড়বেন, তখন দেখবেন আপনাদের প্রত্যেকটা বেসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে মোটামুটি হবে। আচ্ছা, নামকরণের প্রথম বিষয়টা হচ্ছে চাপড়া কিমরি বা ফিতা কিমরি। সাধারণত এটা আমরা কৃমি পর্ব নামে চিনি বা ফাইলাম নামে চিনি। এরা চাপড়া কিমরি হোক আর ফিতা কিমরি যেটাই হোক, এটা কে আবিষ্কার করছে? মিনট নামে পর্বের নামকরণ করছিল। এই পর্বের সংখ্যা দেখেন, প্রাণীর সংখ্যা কয়টা আছে? 29,000 প্রায়, মানে যদি বলেন 30,000 প্রজাতি আছে। বাংলাদেশে পাওয়া যায় 120টা। আচ্ছা, বৈশিষ্ট্যের দিকে যদি আমরা একটু খেয়াল করি, টিস্যু অঙ্গ মাত্রা গঠনবিদ বৈশিষ্ট্য, দ্বিপার্শ্বীয় প্রতিসম থাকে, ত্রিভ্রূণস্তরীয় বা এসিলোমেটেড আবরণটা পড়বেন। চূষক অঙ্গ কী ধরনের আছে এই অংশটা পড়বেন। পুষ্টিকনালী সম্পূর্ণ কি অনুপস্থিত, রক্ত সংবহনতন্ত্র বা শাসনতন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র দেখবেন এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, শিখাকোষ। এটা খুবই পরিমাণে ইম্পর্টেন্ট যে শিখাকোষ পাওয়া যায় কাদের মধ্যে, সেটা প্লাটিহেলমিনথেসের মধ্যে। তারপরে আছে আমাদের উভয়লিঙ্গ নিষেক, সিনসাইলিয়াম টেন্ড্রাম দেখা যায় চক্ষুবিন্দু। আমরা এখানে শুধু পয়েন্টগুলো লিখছি, এখানে পরে আর ডিটেলস এত আলোচনা করি না, আমি এত ডিটেলস পরে আমাদের লাগবে না। সেখানে যে প্রত্যেকটা পয়েন্টগুলো আছে সেটা মনে রাখবেন। দেখেন যত কৃমি টাইপ আছে সবগুলো হচ্ছে এর উদাহরণ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের নেমাটোডা। নেমাটোডা আরেকটা নাম আছে সুতা কি কিমরি অথবা গুল কিমরি বা নেমাহেলমিনথেস। এটা আগে নাম আছে কি নেমাহেলমিনথেস নামে আমরা চিনতাম, পরবর্তীতে কি নেমাটোডা নামকরণ করা হয়েছে। বৈশিষ্ট্যগুলো পড়বেন। এটা হচ্ছে কি আমাদের অর্গানগুলো কি থাকে, অঙ্গতন্ত্র মাত্রিক থাকে। তারপরে আমাদের কি আছে, ত্রিস্তরী বা প্রকৃত সিলোম বিশিষ্ট হয়, অখণ্ডায়িত বা পার্শ্বীয় প্রতিসম, দেহ নমনীয় বা ইলাস্টিক নির্মিত কিউটিকল থাকে, পুষ্টিনালী সোজা এবং শাখাবিহীন, নলের ভিতরে নল, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমাদের কি মুখ গহ্বর, এগুলো একটু একটু করে পড়বেন, এটা ইম্পর্টেন্ট। যে সেক্সুয়াল ডিমরফিজম বা যৌন বহুরূপিতা দেখা যায় এদের মধ্যে। উদাহরণ হিসেবে আমরা এখানে যত কৃমির নামগুলো আছে সেইগুলো একটু পড়ে রাখবেন, সাইন্টিফিক নামগুলো একটু দেখবেন। এখন আমরা যেটা বলবো সেটা আরেকটা আমাদের ইম্পর্টেন্ট পর্ব, সেটা হচ্ছে কি পর্ব নাম্বার 5, নাম হচ্ছে কি মলাস্কা। তো মলাস্কার যে বিষয়গুলো আছে দেখেন, মলাস্কা মানে শামুক টাইপ যেগুলো আছে সবগুলো। তো প্রথম কথা হচ্ছে কি এদিকে বলা হয় কি কম্বোজ প্রাণী, প্রাণী জগতের মধ্যে এটা দ্বিতীয় বৃহত্তম প্রাণী। দ্বিতীয় বৃহত্তম, তাহলে প্রথম কোনটা একটু পরে আসবে? আর্থ্রোপোডা, যেটা আমরা 7 নম্বরে পড়বো। আর্থ্রোপোডা হচ্ছে সবচেয়ে বড়, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে মলাস্কা। মলাস্কা দের নিয়ে আলোচনার একটা টপ সাবজেক্ট আছে, সেটাকে আমরা কি বলি? মেলাকোলজি বলা হয়। যদি একটু আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, সেগুলো বলছে যে দেহ নরম বা মাংসল অখণ্ডিত, দেহ 3টা অংশে বিভক্ত, একটা হচ্ছে মাংসল পথ মস্তক, একটা কি আছে বিসেলাস মাস, তারপরে কি আছে আমাদের সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারপরে কি আছে আবরণ হচ্ছে ম্যান্টল, এটা মনে রাখবেন।
আর মেন্টাল থেকে ক্ষয়িত চুনমন ক্লোজ দ্বারা গঠিত। শ্বাসরঞ্জক কথা বলবেন, ফুলকারন্ত বলবেন। দেখেন পুষ্টিকতন্ত্র পেঁচানো বা ইউ আকৃতির আসতে পারে। পুষ্টিকতন্ত্র পেঁচানো বা ইউ আকৃতির কাদের, তখন এটা মলাস্কা নামটা আসবে। তারপরে আমাদের আর কি আছে, মুখ বিবাহের কাইটিন নির্মিত গেছে রাডুলা। এটা ইম্পর্টেন্ট। রাডুলা কি? রাডুলা থাকে চলনাঙ্গ মাংসপেশিযুক্ত হয়। বিশেষ করে শামুকের যে বিষয়টা আছে সেটা যদি দেখেন যে চলে যেভাবে তারা আপনাকে টাচ করার সাথে সাথে শামুকটা কী করে তার পুরা দেহটার ভিতরে ঢোকায় ফেলে, কিন্তু চলার সময় ভিতরে যে মাংসল পথগুলা থাকে। আচ্ছা, এখানে শামুকের এগুলা পড়বেন। এরপরে আমরা পড়বো এনিলিডা যেটা আছে সেটা নিয়ে একটু যদি পড়ি। তো এই এনিলিডার মধ্যে প্রথম বিষয়টা আছে, এদের একটা নাম আছে কি রিং ওয়ার্ম বলা হয়, অথবা কি আছে আঙ্গুলি মাল। এই বিষয়গুলো যদি থাকে, আংটি কীট, অখণ্ডিত কীট, আঙ্গুলি মাল কোন পর্বের প্রাণীদেরকে বলা হয়, অবশ্যই যদি না জানা থাকে আপনি জীবনে আনসার করতে পারবেন না। আচ্ছা, এই জন্য কিন্তু একবার যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু মোটামুটি আনসার করতে পারবেন। তো এইখানে আরেকটা বিষয় আছে, একটু বৈশিষ্ট্যটা দেখেন। এরা প্রকৃত কি থেকে খণ্ডায়িত থাকে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম বা প্রকৃত সিলমযুক্ত। বিশেষ করে কেঁচু যদি দেখেন, দ্বিখণ্ডায়ন মানে কি দেখবেন এদের পার্টগুলো এরকম কিছু এক একটা এরকম থাকে, এই জন্য এটাকে খণ্ডায়িত বলা হয়। আর আরেকটা বলছে তাদের চূড়াঙ্গ যেটা সিটিময় কি থাকে, এটা থাকে যাই কীভাবে এই যে এরকম করে আগায়, একবার এখানে যাই। আর যুগের চলন তো দেখছেনি, এখান থেকে যুগ একবার গিয়ে এরা আবার কী করে এটা এখানে নিয়ে আসে, আবার সামনের মাথাটা যায়, আবার এটা এইদিকে নিয়ে আসে। এইভাবে কী করে যুগটা আগে হয়। তবে যুগে সাধারণত কী থাকে আমাদের চূষক অঙ্গ থাকে, যেটা দেশে কী করে রক্ত চুষে। রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া। এটা ইম্পর্টেন্ট, খুবই মানের ইম্পর্টেন্ট। নেফ্রিডিয়া রেচন অঙ্গ কাদের থাকে, সেটা হচ্ছে এনিলিডার, নেফ্রিডিয়া। তারপরে বলছে এটা হচ্ছে সেগমেন্টাল অর্গান বলা হয়। রক্ত সংবন্ধ ব্যতিক্রম হচ্ছে যুগ, রক্তরসের মধ্যে হিমোগ্লোবিন, বাকি আছে হিমোইরিথিন বা থ্রোজুবিন থাকে। লুইত রক্তকণিকা থাকে না। পুষ্টিতন্ত্র সম্পূর্ণ কি হয়, নলাকার বা নালীযুক্ত থাকে। শ্বাস গটায় কিসের মধ্যে, দেহত্বকের মাধ্যমে সাধারণত কী করে শ্বাসতন্ত্র ঘটায়। আর উদাহরণগুলো দেখবেন যে নরিস, ক্যাচু, ঝুঁক, সমুদ্র উকুন, রক্তকীট, কী হচ্ছে পাখা কীট, এইগুলো সাধারণতভাবে আমাদের থাকে। আচ্ছা, এরপরে আমরা যে পর্বটা পড়বো, যেটা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, বৃহত্তম পর্ব, যেটা এক বাক্যে বলা হয়, সেটার নাম হচ্ছে কি আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডার মধ্যে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, যে এইখানে প্রথম বিষয় রয়েছে এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। প্রথমে একটু মাকড়সার কথা চিন্তা করেন, যে মাকড়সার পাগুলা দেখেন যে অনেকগুলা ফোল্ড করা থাকে, বাস করা থাকে। তারপরে কি আছে আমাদের তেলাপোকার কথা চিন্তা করেন, সেদের প্রত্যেকটার পাখি দেখে অনেকভাবে ভাস করা থাকে। চিংড়ির কথাও চিন্তা করেন, তাদের প্রত্যেকটার পাখি করা থাকে, ভাস করা থাকে। এই জন্য বলা হয় পাগুলা কি বলে, সন্ধিপদী পা বলা হয়। প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বৃহত্তম এটা। বৃহত্তম এরকম না, 3/4 প্রাণী এই পর্বের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এরপর যে বিষয়টা বলছে অঞ্চলায়ন যেটা আছে সেটা হচ্ছে কি মাটাই বা বিভক্ত সন্ধিযুক্ত থাকে। দেহের প্রত্যেকটা খণ্ড কি থাকে, সন্ধিযুক্ত পা, মস্তক, একজোড়া অ্যান্টেনা এরকম থাকে। তারপর দেখবেন অ্যান্টেনা যেটা আছে, অ্যান্টেনা মানে কি দেখবেন আরশোলারে যদি একটু তাকান বা তেলাপোকা যদি তাকান, দেখবেন সামনে দুটো অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনা দিয়ে কি সে রাডারের মতো ওয়াইফাই সিগন্যাল নেই। আচ্ছা, এই ওয়াইফাই সিগন্যাল নিয়েই সে চলাফেরা করতে পারে। তারপরে কি থাকে আমাদের দেহ কি থাকে, দ্বিপার্শ্বীয় প্রতিসম অন্তঃক্ষরা গ্রন্থি বিদ্যমান। দেহগ্রব্য কি থাকে, রক্তপূর্ণ হিমোসিল থাকে। আর রক্ত সংবহন খুবই গুরুত্বপূর্ণ। রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়াম নালিকা, এটা খুব ইম্পর্টেন্ট প্রধান। রেচনাঙ্গের নামগুলো কি আছে, এটা শেষে আমাদের সামারাইজও করা আছে, সেগুলো দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাব। বহিকঙ্কাল কাইটিন নির্মিত। শ্বসন অঙ্গের নাম দেখেন এখানে কি আছে, যে ট্রাকিয়া, বুকগিল, তারপরে কি আছে এইগুলো দেখবেন। উদাহরণ হিসেবে এই যে আমি বললাম না যে কি আছে, আরশোলা, মশা, তারপরে ঘাসফড়িং, তাপসী কাঁকড়া, চিংড়ি, শতপদী মৌমাছি ইত্যাদি এগুলো থাকে। আচ্ছা, এরপর আমাদের লাস্ট যে পর্বটা আসতেছে সেটা হচ্ছে কি নন করাটার মধ্যে একাইনোডার্মাটা। যদি আমরা যাই, তো এই একাইনোডার্মাটা পর্বটা যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে কণ্টকময় থাকবে দেহগুলো। তাই একটু প্রাণীগুলো হিসেবে সাধারণভাবে যদি চিনেন তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে আমাদের এই প্রাণীগুলা সাধারণভাবে আমরা খুব একটা বেশি চিনি না, কারণ এইগুলো আমাদের মিঠা পানি না, সামুদ্রিক। বিশেষ করে সামুদ্রিক শসা, পালক তারা, ঠিক আছে, বিটল স্টার, এইগুলো যদি আপনাদের খুবই দেখার ইচ্ছা হয় পড়ার সময়, খেলে একটু নামটা লিখে আপনাকে গুগলে সার্চ দিন। গুগলে সার্চ দেওয়ার পরে একটু ইমেজ ভার্সনে যাবেন, তাহলে আপনার প্রত্যেকটা প্রাণীর নামও দেখতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে প্রাণীর নামগুলো দেখে পড়লে হয়তো আপনাদের হয়তো মনে থাকবে। যদি সময় বেশি থাকে তাহলে কাজ করবেন, আর সময় যদি বেশি না থাকে তাহলে জীবনে পণ্ডিতি করতে যাবেন না, তাহলে আপনারা কোনো সময় সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। যেমন ধরেন এখনো সার্কুলার হয় না, এখন পড়তে যাচ্ছেন, তা আমার মনে হইলো যে একটু সামুদ্রিক শসাটা দেখে আসি, এই শসাটা দেখি সালাদ মালাদ করা যায় কিনা, তাহলে আপনারা একটু দেখে আসতে পারেন। কিন্তু যেমন ধরেন আপনার 1 মাস সামনে পরীক্ষা আছে,
মানে পরীক্ষার সময় নেই। আপনাকে এখন সামুদ্রিক শসা দেখেন, গিয়ে সালাদ দেখেন, ঠিক আছে? আপনি যদি এইগুলা দেখেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সিলেবাস শেষ করতে পারবেন না। এটা আছে অনেকেই। এরকম টাইপ আছে যে পরীক্ষার আগে আসলে আপনার মাথার মধ্যে অনেক ভূত চেপে বসে যে এইটা করি, ওইটা দেখি। সব দেখে একটা ডিটেইলস জেনে যাই। তখন কিন্তু সম্ভব হয় না। তখন আপনি পরীক্ষার আগে যত সামারাইজ করে যত দ্রুত পড়ে শেষ করতে পারবেন, যত বেশি রিভিশন দিতে পারবেন তত বেশি মনে থাকবে। আর আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আপনাদেরকে রিভিশন করতে হবে। প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে। যদি রিভিশন না করেন তাহলে এগুলো কিন্তু মনে থাকবে না। বুঝতে পারছেন? একবার পড়ে যদি মনে থাকা যেত তাহলে কাজই হইতো। একবার পড়ে জীবনে মনে থাকবে না। সেটা হচ্ছে প্রচুর রিভিশন করবেন। একবার শেষ হয়ে গেছে আবার রিভিশন করতে যান। একবার পড়ে ফেলছেন আবার পড়েন। প্রচুরবার পড়েন। রিভিশন করতে একটা সময় দেখবেন কি জানেন? আপনার এমসিকিউ দেখা মাত্র আপনি উত্তর বলে দিতে পারবেন যে অমুক জায়গায় এই উত্তরটা আছে। অথবা অপশন টেস্ট করলে আপনার বাকি যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আপনি সহজে বাদ দিতে পারবেন। এজন্য রিভিশনের কথা আমি বারবার বলি যে প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে। এমসিকিউ মানে রিভিশন, একই জিনিস বারবার পড়বেন। আর যেহেতু আমাদের এই শিটগুলো সবগুলো মোটামুটি বই থেকে বানানো, এসএসসি বই থেকে বানানো, সেহেতু আশা করি যে প্রশ্নগুলো এইখান থেকে আসলে এর বাইরে আপনার প্রশ্ন হবে না। তবে আমি যে দুই একটা বই কিনছি সেগুলো দেখলাম যে কিছু প্রশ্ন মানে ওই একটা বেশি সহজ করে রাখছে। দুইটা বইকে অত টাচ করে নাই। আচ্ছা, এরপরে আমরা যাই, সেটা হচ্ছে কি আহ, আমাদের এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন, কন্টকময় থাকবে, সেখানে তারাকা লাব্রাকা এরকম থাকতে পারে। কন্টকময় স্পাইন বা সাবসিডিয়ারি থাকে। কঙ্কালের মধ্যে কি থাকবে, অন্তকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, এই বিষয়গুলো দেখবেন। চলনাঙ্গ দেখবেন, সেগুলো একটু পড়বেন। আচ্ছা, এইগুলো আমাদের মোটামুটি হবে নন করাটা পড়বে 7টা পর্ব গেল। হ্যাঁ, 7টা না 8টা পর্ব গেছে, 8টা পর্ব গেছে। এই 8টা পর্বকে আমরা নন করাটা বলি। এখন আমাদের করাটা যে পর্বটা আছে এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। কখন পড়ছি? আমরা যখন নন করাটা বৈশিষ্ট্য পড়তেছিলাম তখন আমরা সেই সাথে করাটার বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি। তো এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই করাটা মানে হচ্ছে মেরুদণ্ড। যাদের পিছনে আমাদের মেরুদণ্ড আছে তাদের কি বলা হয় কি নন করাটা বলে। মশার মেরুদণ্ড আছে না নাই সেটা একটু বলেন তো দেখি আপনারা, যে মশার মেরুদণ্ড আছে বা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই 5টা বৈশিষ্ট্য, সাধারণত মৌলিক বৈশিষ্ট্য থাকবে, নটকট থাকবে, স্নায়ুরজ্জু থাকবে, এটা পড়ে আসছি আমরা। এন্ডোস্টাইল, তারপরে কি পশ্চাৎপায়ু লেস, গলবীয় ফুলকারন্দ, সেইগুলো ওইখানে প্রত্যেকটাই ছিল। সেটার মধ্যে এটা আমি অ্যাড করে দিব না, এই পার্থক্যটা খুব সুন্দর একটা পার্থক্য যেটা পাইলাম, সেটা অ্যাড করে দিব, সেটা এখানে অ্যাড করা হয় নাই। অন্য বৈশিষ্ট্যগুলো এখানে মোটামুটি হবে আসছে আমাদের। হেপাটিক পোর্টাল তন্ত্র ওইটা পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখন আমরা একটা বিশেষ স্পেশাল এটা পড়তেছি, একেবারে সামারাইজ যে বিষয়টা আছে সেটা একটু দেখেন। আমাদের এই সামারাইজটার মধ্যে এটা আপনাদের মনে থাকবে মোটামুটি হবে। দেখেন আমাদের যে এগুলো আছে এখানে সামারাইজের মধ্যে আমরা বলতেছিলাম প্লাটি হেলমেন্থিস, এদের যে গমনের জন্য বা চলন যে অঙ্গটা আছে সেই চলন অঙ্গের নাম হচ্ছে শিখাকুশ। এটা হচ্ছে সামারাইজ। এইখানে পড়লে আপনাদের মোটামুটি মনে থাকবে। এনিলিডিয়া যেটা আছে সেটা হচ্ছে কি নেফ্রিডিয়া। আর্থ্রোপোডা আছে মালপিজিয়ান নালি। তারপরে আমাদের এনিলিডিয়া যেটা আছে সেটা হচ্ছে কি, এনিলিডিয়া দুইটা দেওয়া হয়েছে, নেফ্রিডিয়া তো সিটি বা প্যারাডিয়া, আর্থ্রোপোডা পা বা ডানা সেটাকে বলা হয়। এটা হচ্ছে গমনের জন্য তাদের বিশেষ অঙ্গ। আর একাইনোডার্মাটাকে বলে নালীপথ বলা হয়। আর বিশেষ তন্ত্রের অনুপস্থিতি দেখেন, প্লাটি হেলমিনথিসের মধ্যে আপনি রক্ত এবং সংবহনতন্ত্র পাবেন না। নেমাটোডার মধ্যে রক্ত এবং সংবহনতন্ত্র পাবেন না। একাইনোডার্মাটার মধ্যে রক্ত, সংবহনতন্ত্র এবং রেচন অঙ্গ সাধারণভাবে পাওয়া যায় না। আজকে আমরা এখন লাস্ট আমাদের যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসটা আমরা পড়ব। তো কর্ডাটার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম মোটামুটি হবে, এবং এইখানে আমাদের সম্ভবত মনে হয় উপশ্রেণী পর্যন্ত বিভক্ত করার কথা বলা হয়েছিল, আমরা সেই পর্যন্তই করে রাখছি। আর এই টার্মগুলো একটু হয়তো আপনাদের জন্য রাখতে পারে। আর এই টার্মগুলোর সাথে আমরা একটা যে কাজটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটার সাথে ইংলিশের সাথে বাংলা নামও দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে একটু মনে রাখতে পারেন। তো পর্বের মধ্যে দেখেন করাটা, এই করাটা পর্বটাকে মোটামুটি কয়টা পর্বে বিভক্ত করা হয়েছে সেটা হচ্ছে 3টা পর্বে কী করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। পর্বগুলোর নাম যদি আমরা একটু খেয়াল করি সেটা যদি আসে, দেখেন প্রথম সাব ফাইলামের নাম হয়েছে কি আমাদের ইউরোকর্ডাটা, তারপরে হচ্ছে সেফালোকর্ডাটা, তারপরে হচ্ছে ভার্টিব্রেটা। তাহলে এই নামগুলো যদি আমরা একটু খেয়াল করি, 3টা ফাইলামের নাম বা উপপর্বের নাম হয়েছে কি ইউকর্ডাটা, তারপরে আমাদের আসছে কি সেফালোকর্ডাটা, তারপরে আমাদের আরেকটা নাম আসছে ভার্টিব্রেটা, এটা মার্কিং করা হয় নাই। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের 3টা পর্বের নাম। তো এদের ভিতরে আরও অনেকগুলো ভাগ আছে, সেই ভাগগুলো আমরা এখন দেখব। তো ইউকর্ডাটা যেটা আছে সেটার মধ্যে দেখেন এদের অন্য কিছু নাম আছে, সেই নামগুলো হচ্ছে কি আমাদের সাগর ফোয়ারা বা কি আছে টিউনুকটা অথবা সিকওয়ার্ড বা বাকি যে নামগুলো আছে সেই নামগুলো একটু খেয়াল করবেন। এখানে কিছু বৈশিষ্ট্য আছে যেমন সাইফন, তারপরে কি আবরণ, কোন এদের আবরণ আছে, হৃদচক্রের মধ্যে কি রিভার্স পেরিস্টাল সিজ দেখা যায়। এই কথাটা একটু আমি বলি, এখানে কিছু যে টার্মগুলো বিশেষ করে দিয়ে দাগানো আছে, মানে হাইলাইটিং করা আছে বা বোল্ড করা আছে, সেই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখবেন। আর এখানে হৃদচক্রের রিভার্স পেরিস্টালসিস যদি এই ব্যাখ্যাটা দিই তাহলে এইগুলো অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেকটা মোটামুটি হবে বড়, 25 পৃষ্ঠার একটা 2 শিট মোটামুটি হবে।
তাও কি 2টা টপিক। তারপরে স্নায়ুতন্ত্রে কি আছে আমাদের স্নায়ুগ্রন্থি বা কি আছে গ্যাংলিয়ন আছে। প্রতীক রূপান্তর যেটা আছে এই শীটটা মনে হয় সম্ভবত আপনাদের আগে দেওয়া হয়েছে। একটু বললেন তো আমাকে, যদি না দেওয়া হয় আমাকে একটু মেসেঞ্জার অথবা আমাদের গ্রুপে জানাবেন। তারপরে কি আছে আমাদের প্রতীকী রূপান্তর আছে, লার্ভা চক্রের ট্যাডপুলের কথা বলা আছে, সেটা দেখবেন। আচ্ছা, এইটা আমাদের যে আমরা সাব ফাইলাম 1 পেলাম ইউকর্ডাটা, তো এইটারে আবার মোটামুটি হবে দেখেন আমাদের এই সাব ফাইলাম ইউকর্ডাটাকে কয়টা শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে, সেটাকে বিভক্ত করা হয়েছে 3টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের লাগবে। উদাহরণ তো অবশ্যই আপনাদের পড়তে হবে, উদাহরণ তো আপনার বাদ দিতে পারবে না, অ্যাসিডিয়া বা সালফা বা যে উদাহরণগুলো আছে সেগুলো। তো এই প্রথম যে সাব ফাইলাম যেটা আছে, আমরা 3টা সাব ফাইলাম পড়ছি, এই 3টা সাব ফাইলামকে গুলাকে আমরা আবার ক্লাসগুলো আমাদের দেখতে হবে। তো এখানে প্রথম যে ক্লাসটা আছে সেটার নাম হচ্ছে কি দেখেন, এসিডিয়া সি। তো এসিডিয়া সি যেটা আছে সেটা একটু পড়বেন। তারপরে কি আছে আমাদের থালিয়া সিয়া, তারপরে কি লার্ভাসিয়া। তো এই বৈশিষ্ট্যগুলো ওইভাবে আমরা না রেখে সরাসরি আমরা এতে রেখে দিছি ওই পার্থক্য আকারে, সেটা যাতে সহজে মনে থাকে আমাদের, দেখেন কারণ এইগুলো অনেক ডিটেলস পড়া। তো তো প্রথম বলছে যে আমাদের এসিডিয়াসি যেটা আছে, থালিয়াসিয়া আর একটা কি আছে লার্ভাসিয়া, দেখবেন এখানে পূর্ণাঙ্গ রূপ কীরকম থাকে, থলে বা নলাকা থাকে, পিপা বা ভেড়াট আকৃতির ভ্যাঙ্গাচি সাদৃশ্য থাকে, লেজ বা নটকট আছে বা নাই, সেটা দ্বারাই মোটামুটিভাবে এটা করা হয়েছে। তারপরে সাইফনের কথা বলা হয়েছে, সাধারণত থাকে বা থাকে না, বা উভয় প্রান্তে থাকে বিপরীত প্রান্তে, এই বিষয়গুলো পড়বেন। তারপরে আছে আমাদের জীবন ধারা, এটা কীরকম হয়, নিশ্চল হয় না সাঁতারু হয় বা মুক্ত হতে পারে, সেটা উদাহরণগুলো পড়বেন। বিশেষ তথ্য এখানে দেওয়া আছে, সেগুলো হচ্ছে কী কী নামে তাদেরকে পরিচিত, অথবা মানে বিশেষ স্পেশাল কিছু তথ্য এখানে অ্যাড করা হয়েছে। এইগুলো এমসিকিউর জন্য বেশ ভালো গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই সেফালোকর্ডাটা, এই সেফালোকর্ডাটাই সাধারণত বল্লাকার প্রাণী বা বল্লাকার প্রাণী বলা হয়। এইখানে দেখবেন যে সারা জীবন নটকট থাকবে, কতগুলো বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো টার্মের ব্যাখ্যা নাই, ব্যাখ্যাগুলো আসলে এত ব্যাখ্যা দেওয়া সম্ভব না। দেখছেন তো কী পরিমাণ আজকে আমরা টার্ম পড়ছি। বিশেষ করে এই নটকর্ডাটা মানে আজকের এই আমাদের বিশেষ করে নন কর্ডাটা অথবা কর্ডাটা পর্ব থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সেই প্রশ্নটা হবে হয় উদাহরণ আসবে, না হলে আপনার বিভিন্ন টার্মের নাম ধরে ধরে দিয়ে দিবে যে এটা কোন পর্বে পাওয়া যায়, অথবা কিছু অন্য নাম অথবা ভিন্ন নাম যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এটার কোনো আমাদের আবার একটা নাই, সেটার কোনো সাব ফাইলাম বা সাব শ্রেণী নাই, এই জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন ব্রঙ্কিওস্টোমাটা হচ্ছে উদাহরণ। সাব ফাইলাম 2 যেটা আছে, সরি 3 ভার্টিব্রেটা, এটা অন্য নাম হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, যেটাকে আমরা অ্যাকচুয়াল মেরুদণ্ড বলি। মেরুদণ্ডী প্রাণী সবগুলো বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। আচ্ছা, সাব ফাইলাম 3 দুইবার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না, এই সাব ফাইলাম 3 যেটা আছে সেটা দেখেন, এটা আবার 2টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। 2টা শ্রেণীর নাম হয়েছে, একটা সাইক্লোস্টোমাটা আর এটা হচ্ছে কি নাথোস্টোমা। সাইক্লোস্টোমা আর এটা হচ্ছে নাথোস্টোমা। এই সাইক্লোস্টোমার আবার 2টা শ্রেণী, আর হচ্ছে মিক্সিনি আর এটা হচ্ছে কি পেট্রো। দেখেন এখানে নামগুলো দেখেন বেশ ভালো, একটু মোটামুটি একটু জটিল টাইপও, যে আমরা এখানে 2টা জিনিস পেলাম, সেটা হচ্ছে কি 2টা সাব ক্লাসে বিভক্ত করা হয়েছে, সাইক্লোস্টোমাটা আর এটা হচ্ছে কি নাথোস্টোমাটা। এরপরে আমাদের সাইক্লোস্টোমাটা যেটা, সেটাকে আমাদের 2টা ক্লাসে বিভক্ত করা হয়েছে। আবার এটা হচ্ছে যেটা উপশ্রেণী, এটা উপশ্রেণী, এখন আমরা চিনিতে দিতেছি। আর হচ্ছে কি মিক্সিনি আর হচ্ছে পেট্রোমাইজন্টিডা, কি আছে মাইজন্টিডা। আচ্ছা, এদেরও সেমভাবে আমরা পার্থক্য আকারে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ওইভাবে তো দেওয়া সম্ভব নয়। পার্থক্যভাবে পড়লে আপনাদের সহজে একটু মনে থাকবে। দেখেন এখানে প্রান্তীয় বা অন্য অংশগুলো এখানে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, লার্বদশা আছে বা নাই বা এইগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু যাই, এটা আমাদের খুব বেশি এই পার্টটাই আমাদের সাধারণত ক্লাস 8ম শ্রেণীর বইয়ের মধ্যে দেওয়া আছে, অত ডিটেলস আলোচনা করে নাই তারা। 4টা ক্লাস রেখে এখানে ছোটো করে একটু আলোচনা করছে, এইগুলো আবার 8ম শ্রেণীর বইতে আছে সরাসরি। দেখেন সুপার ক্লাস যেটা আছে আমাদের নাথোস্টোমাটা, এটাকে কয়টা ভাগে বিভক্ত হয়েছে, 7টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এবং 90% মেরুদণ্ডী প্রাণী এই দলের অন্তর্ভুক্ত। তো প্রথম বিষয়টা হচ্ছে আমাদের দেখেন কন্ডিকসিস বা তরুণস্থময় মাছ। তারপরে আমাদের কি আছে অ্যাক্টিনোপটেরিজি অস্থিময় মাছ। তারপরে কি আছে আমাদের সার্কোপ টেরিজি, এটা হচ্ছে প্রাচীন অস্থিময় মাছ। তারপরে কি আছে অ্যামফিবিয়া, এটা আমরা খুব ভালো করে জানি। উভচর প্রাণী যারা আছে, বিশেষ করে উভচর প্রাণী কারা কারা আছে আমাদের, যারা বুকে ভর দিয়ে চলে তাদের এখানে বলা হয়েছে, না সরি বুকে ভর নিয়ে যারা জল এবং ঢাঙায় বসবাস করে তাদেরকে উভচর বলা হয়। তারপরে হচ্ছে রেপ্টালিয়া, যেটাকে সরীসৃপ বলা হয়, যারা বুকে ভর দিয়ে চলে। অ্যাবিস পাখি, ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী। এই 7টা ক্লাসে কী করা হয়েছে, বিভক্ত হয়েছে। আর এইখানে আমরা 7টা ক্লাসের মধ্যে তুলনামূলকভাবে 3টা করে আমরা 7টা ক্লাস এখানে আলোচনা করছি, এটা একটু করে পড়বেন। আর লাস্টে আমাদের যে বিষয়টা আসতেছে, এমনি ক্লাস আমাদের হয়তো একটু বড় হয়ে গেছে, বিশেষ কিছু তথ্য এখানে আমরা একটু দিয়ে রাখছি। সেটা হচ্ছে দেখেন, পাখিদের কি বলা হয়, মহিমানিত সরীসৃপ বলা হয়, মেসোজোইক যুগকে বলা হয় সরীসৃপের যুগ বলা হয়। এই অংশগুলো একটু পড়বেন, সে তাহলে মোটামুটি হবে আমাদের কি হবে, এই টপিকটা শেষ হবে। আচ্ছা, তো আজকের এই ক্লাস থেকে মোটামুটিভাবে আশা করি 2 থেকে 3টা প্রশ্ন ফাইনালেও পাবেন।
থাকবেই মোটামুটিভাবে বলা যায়। এবং টপিকটা খুবই কি মানে সমৃদ্ধ টপিক, মানে পড়লে পারবেন, না পড়লে আপনি পারবেন না, এইরকম টাইপ টপিক। আর এটা এখান থেকে প্রশ্নটা আসলে কিন্তু যারা পড়বে শুধু তারাই পারবে। আর টপিকটা একেবারে সহজও না যে আপনি বেসিক থেকে আনসার করে ফেলতে পারবেন। অনেকটা একটু মুখস্থ বিদ্যা নির্ভরই বলা যায়। বিশেষ করে আমরা কর্ডাটা অথবা নন কর্ডাটা যখন পড়বো, এটা অনেকটা মুখস্থ নির্ভরই আমাদের থাকে, কারণ এখানে অনেকগুলো টার্ম আছে, বিশেষ করে ইংলিশ ভোকাবুলারির মতো প্রত্যেকটা টার্মই। এই টার্মগুলো মনে রাখবেন আর পড়বেন, বেশি করে রিভিশন করবেন। বা আমি আবারও বলতেছি, আপনার নন করাটা এই দিক দিয়ে পড়ে যাবেন, সেই দিক দিয়ে ভুলে যাবেন, এটা স্বাভাবিক। পড়বেন প্লাস ভুলবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যত বেশি রিভিশন করবেন তত বেশি, প্রথম পর্যায়ে পড়ে যদি আপনি 30 থেকে 40% মনে রাখতে পারেন মুখস্থ করে, এটাই অনেক। তারপর একটা রিভিশন করবেন 70%, 60% চলে যাবে। আরেকটা রিভিশন করবেন, তারপর দেখবেন 80%। আরেকটা রিভিশন করবেন, প্রায় মোটামুটি হবে 90-95% মনে থাকবে। 100% যখন বেশি রিভিশন করবেন তখন দেখবেন 100%ই মনে রয়েছে, সেটা কোন জায়গায় কী আছে সব কিছু আপনার মনে রয়েছে। এই জন্য আপনার মিনিমাম 3-4টা করে রিভিশন করতে হবে। আর আগে থেকে যদি মুখস্থ করা থাকে তাহলে দেখবেন পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হয়। তখন ওই বিভিন্ন জায়গায় প্রশ্ন ব্যাংক অথবা বিভিন্ন জায়গায় এই রিভিশন করলেই মোটামুটি আপনাদের হয়ে যাবে। তো আজকের মতোই এইখানে মোটামুটি আমরা ক্লাসটা শেষ করতেছি। ওকে, ভালো থাকবেন। আর আপনাদের গ্রুপে একটা রুটিন দেওয়া হয়েছে, এই রুটিন অনুসারে ক্লাসটা আমরা ফলো করার চেষ্টা করব। আর হয়তোবা একটু লেট হয়ে গেছে ক্লাসটা শুরু করতে, আপনাদের বইয়ের কাজ চলতেছে, তো সেই জন্য একটু ওইদিকে আমাকে সময় দেওয়া লাগতেছে। অবশ্যই আমরা এখন নিয়মিত ক্লাস নেব, বই আসুক পরে আগে ক্লাস নিতে থাকি আপনাদের, দুইটা পাশাপাশি চালাই। আর যারা আমার পেইড গ্রুপে আছেন তাদের তো টেনশন করার কোনো কারণ নেই, কারণ এইখানে আপনি যে শিটগুলো পড়তেছেন এইটাই বইয়ের মধ্যে থাকবে হুবহু। মানে এর বাইরে হয়তো কিছু টপিক যোগ হইতে পারে, এই জন্য আপনাদের জন্য সবচেয়ে সুবিধা বই পরে আসলে আরও ভালো হয়। এই কারণে অনেক টপিক, অনেক আপডেট, অনেক কিছু দেওয়া যেতে পারে, তো সেটাই হুবহু আকারে থাকবে। আশা করি আপনাদের জন্য উপকার আসবে। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, প্রত্যেকেই ভালো থাকবেন। আর এই ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করে রাখবো, ইউটিউবে আপনারা ওই ওয়েবসাইটে দেখতে পারবেন।